তুমি তুমি এত কাছে আসতেছো কেন? লাজ লজ্জা বলতে কি কিছুই নেই? তোমার কি বেশি লজ্জা? দাঁড়াও, তোমার শরীরের প্রতিটি অঙ্গ থেকে লজ্জা মুছে দিব, তারপর আমার সামনে আর লজ্জায় ভার হওয়া লাগবে না। রাফি, তোমার মুখে কিছু আটকায় না? শুধু মুখ না, আমার হাতও আটকায় না। এই বলে রাফি নীরার কোমরে হাত দিয়ে নীরাকে একেবারে কাছে টেনে নিল। দুজনে শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ছাড়ো রাফি, আমার লজ্জা করতেছে। না, আজকে যে তোমার কোনো কথাই শুনবো না। নীরার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সামনে রাফি, চোখে এক অদ্ভুত আগুন। এই লোকটা যাকে সে সবসময় অবহেলা করেছে, যাকে অপমান করতে একটুও দ্বিধা করেনি, আজ এতটা ভয়ঙ্কর লাগছে কেন? এটা এটা ঠিক হচ্ছে না রাফি। আমি তোমার স্ত্রী, ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে। এর মানে কি সেটা বোঝার চেষ্টা করো। মুখে যাই বলো, তোমার চোখ যে অন্য কথা বলতেছে। আহা রে, আইসে আমার জ্যোতিষী। আমার চোখ কি বলে শুনি? তোমার চোখ বলতেছে রাফি প্লিজ আমাকে আজ তোমার ভালোবাসা দিয়ে পাগল বানিয়ে দাও। তাহলে পাগল বানিয়ে দিচ্ছ না কেন? রাফির কণ্ঠে গভীরতা, চোখে দাবানল। নীরার হাত দুটো রাফির শক্ত হাতে বন্দি হয়ে গেছে। পালাতে চাচ্ছে, কিন্তু পালানোর ইচ্ছেটা আসলেই আছে তো? তোমার সাহস হঠাৎ এত বেড়েছে কেন? সাহসের দরকার হয় না যখন অধিকার থাকে। কথাটা বলেই রাফি এক ধাক্কায় নীরাকে আরো কাছে টেনে নেয়। নীরার শরীর শিউরে ওঠে, কিন্তু সে বুঝতে পারে এই প্রতিরোধটা কেবল মুখের। ভিতরে ভিতরে তার শ্বাস দ্রুত হচ্ছে। ঘর জুড়ে চাপা উত্তেজনা। রাফির শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে। আর নীরা, সে নিজের শরীরের প্রতিক্রিয়া লুকাতে ব্যস্ত। দেওয়ালের সঙ্গে চেপে ধরা অবস্থায় সে যেন অসহায়, কিন্তু আসলেই কি? তুমি তুমি কি ভুলে গেছো আমি কে? ভুলিনি। তুমি আমার স্ত্রী, আর স্বামী স্ত্রীর মাঝে এত বাধা কেন বলো তো? নীরার শরীর কেঁপে উঠল। রাফির স্পর্শ তার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। সে চেয়েও নিজেকে সরিয়ে নিতে পারছে না। এই বিয়েটা তোমার আর আমার কারোরই পছন্দের না, আমরা বাধ্য হয়েছি। কিন্তু রাতের বেলা যখন আমার নামে তোমাকে ডাকতে হয়, তখন কি মনে থাকে এটা একটা জোরপূর্বক সম্পর্ক? নীরার মুখ লাল হয়ে ওঠে। সে চোখ সরিয়ে নেয়, কিন্তু রাফির হাতের বাঁধন এতটাই শক্ত যে পলায়ন অসম্ভব। তুমি তুমি আমার সঙ্গে জোর করতে পারবে না। আমি জোর করছি না নীরা, আমি শুধু তোমার মুখোশটাকে সরিয়ে দিচ্ছি। রাফি নীরাকে ছেড়ে দেয়। নীরা দ্রুত সরে যায়। মনে হচ্ছে দম নেওয়ার জন্য মুক্তি পেয়েছে, কিন্তু তার হৃৎস্পন্দন যেন পালানো নয়, বরং আরও গভীর আকর্ষণের। রাফি ধীর পায়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে রাতের শহর মেঘের ছাই ডুবে আছে। তোমার বাবা আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চায়, জানো? কি বললে? তোমার বাবা ভেবেছে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু তুমি জানো কি, আমি এখন তোমার স্বামী, আর আমার থেকেও সহজে দূরে থাকা যাবে না। নীরা হতভম্ব। তার বাবা কি সত্যি এমন কিছু করতে পারে? যদিও সে জানে তার বাবা তাকে অন্য কারোর কাছ সাথে দেখতে চায়, কিন্তু তাই বলি আমার বাবা, সে কখনোই আমাকে বিপদে ফেলবে না। কখনোই? রাফির ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি খেলে যায়। পরদিন সকালে নীরা বাবার সঙ্গে দেখা করতে যায়। তার মনে অস্থিরতা, সন্দেহ আর কৌতূহল। তুমি এখানে কেন? বাবা, তুমি কি রাফিকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চাও? তোমার জায়গা ওর পাশে নয় রিনা, তুমি এটা বুঝতে পারছো না। ও তোমার যোগ্য নয়। কিন্তু বাবা, তুমি এমন কিছু করতেছো না তো? যাও ওকে। তুমি এসব প্রশ্ন কবে থেকে করতে শিখলে রিনা? তুমি কি ওর প্রতি দুর্বল হয়ে গেছো? নীরার শরীর কেঁপে ওঠে। বাবা সত্যি কিছু করেছেন? তাহলে কি রাফি ঠিকই বলেছিল? তার সবচেয়ে বড় প্রশ্ন, সে কি সত্যিই রাফির প্রতি দুর্বল হয়ে পড়েছে? নীরা বাবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল এখানে কিছু একটা আছে যা সে জানে না। আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি রিনা। তুমি কি সত্যি ওর মতো একটা ছেলের সঙ্গে জীবন কাটাতে চাও? বাবা, আমি জানি না, কিন্তু তোমার এই গোপন পরিকল্পনা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। তুমি কি রাফিকে কিছু করতে যাচ্ছ? তোমার চিন্তা করার দরকার নেই। আমি শুধু চিন্তা করতে চাই তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করছো না। তুমি কি আমার সিদ্ধান্তকে সম্মান করতে পারো না? তুমি যদি নিজের ভালো বুঝো তাহলে তোমার সিদ্ধান্তের দিকে তাকাও। নীরা বাবার মুখের দিকে তাকিয়ে বুঝে গেল রাফির জন্য বিপদ অপেক্ষা করছে। গভীর রাত,
নীরা নিজের রুমে অস্থিরভাবে পায়চারি করছিল। কেন যেন মনে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি চিন্তিত? নীরা হকচকিয়ে দরজার দিকে তাকালো। রাফি সেখানে দাঁড়িয়েছিল, তার চোখে এক অদ্ভুত ঝলক। তুমি তুমি কখন এসেছো? তোমার চিন্তাগুলো এত গভীর ছিল যে টের পাওনি। কি ভাবছো? তুমি কি সব জানো? হয়তো। তুমি কি জানতে চাও আমি কি করব? তুমি আমার বাবার বিরুদ্ধে কিছু করতে চাও? না, আমি শুধু তোমাকে তোমার নিজের অনুভূতির মুখোমুখি করতে চাই। আমার কোনো অনুভূতি নেই। রাফির ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। এক মুহূর্তে সব বদলে গেল। রাফি এক ধাক্কায় নীরাকে দেওয়ালের দিকে ঠেলে ধরল। তুমি তুমি সবসময় আমার ব্যক্তিগত জায়গায় আসো কেন? কারণ আমি জানি তুমি চাইলেও আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না। নীরার শ্বাস দ্রুত হয়ে উঠল, শরীর হালকা কাঁপছিল। তুমি নিজেকে নিয়ে এত আত্মবিশ্বাসী কেন? কারণ আমি তোমার চোখের ভাষা বুঝি। আমি আমি ঘুমাতে যাচ্ছি। সত্যি? নীরা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও পারছিল না। রাফির স্পর্শ যেন তাকে শীতল আগুনে পুড়িয়ে দিচ্ছে। নীরা ঘুমাতে চেষ্টা করছিল, কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছিল বাবার কথা, রাফির স্পর্শ আর নিজের ভিতরের এক অজানা অনুভূতি। হঠাৎ ফোনটা ভাইব্রেশন করল। কে আবার এত রাতে? নিচে এসো, দরকারি কথা আছে। এখন? হ্যাঁ, আমি অপেক্ষা করছি। হঠাৎ ফোনটা ভাইব্রেট করলো। নীরা জানালার পর্দা সরিয়ে দেখল রাফি নিচে দাঁড়িয়ে আছে। চোখে সেই চিরচেনা তীক্ষ্ণ দৃষ্টি। মনে হলো কোনো একটা বড় কিছু ঘটতে চলেছে। নীরা ধীরে ধীরে নিচে নামলো। আশপাশটা নিস্তব্ধ। রাফি গাড়ির পাশে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে এক অজানা হাসি। তোমার বাবা কি পরিকল্পনা করছে সেটা কি তুমি জানো? মানে তুমি কি বলতে চাচ্ছ? তিনি আমাকে শেষ করতে চান। তোমার জন্য, আমার জন্য এটা মোটেও ভালো কিছু নয়। না বাবা, এমন করবেন না। তাহলে বিশ্বাস করো, আমি যদি বাঁচতে চাই তাহলে আমারও কিছু করতে হবে। তুমি কি বাবার বিরুদ্ধে কিছু করবে? আমি শুধু চাই তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমি কিছুই ছেড়ে দেব না। রাফি চোখের ধরনের প্রতিজ্ঞা ছিল। নীরা বিভ্রান্ত হয়ে গেল। সে কি সত্যি এমন ভালোবাসায় জড়িয়েছে যার শেষ অন্ধকার? তুমি কেন এমন করছো? আমি কি তোমার কাছে কেবল একটা চ্যালেঞ্জ? তুমি নিজেই জানো আমি তোমাকে কিভাবে দেখি। তুমি আমার জীবন নিয়ে খেলছো রাফি। তাহলে থামাও, আমাকে সরিয়ে দাও। নীরা পারল না। রাফি তীব্র দৃষ্টি, তার উষ্ণ নিঃশ্বাস, সে যেন নিজেকে হারিয়ে ফেলছে। তুমি চাইলেও আমাকে অস্বীকার করতে পারবে না নীরা। তুমি একটা পাগল। পাগল? তবে শুধু তোমার জন্য। রাত আরও গভীর হয়ে আসছিল, কিন্তু এই দুই হৃদয়ের মধ্যে তীব্র উত্তেজনা ধীরে ধীরে বিস্ফোরণের অপেক্ষায়। রাতে সেই ঘটনাগুলো এখনও নীরার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রাফির চোখের ভাষা, তার স্পর্শ, সেই উত্তাপ, সব যেন তাকে আরও বেশি অস্থির করে তুলছিল। সকালে ডাইনিং টেবিলে বসেছিল, কিন্তু খেতে ইচ্ছে করছিল না। কি হয়েছে মা, ঠিক মতো খাচ্ছ না কেন? মনে হচ্ছে ক্লান্ত লাগছে। আজকে পার্টির জন্য তৈরি থেকো। তোমার বাগদানের ঘোষণা দেওয়া হবে। কি? আমি কিছুই জানতাম না। তোমাকে জানানোর প্রয়োজন ছিল না। তুমি যা চাও সেটা নয়, আমরা যা চাই সেটাই হবে। নীরা বুঝতে পারছিল এটা রাফির জন্য একটা পরিষ্কার হুঁশিয়ারি, কিন্তু তার নিজের মন বলছে। বিকেলের দিকে নীরা গাড়ি নিয়ে বের হলো। সে জানতো রাফি কোথায় থাকতে পারে। তাকে দেখতে পেল একটি পুরানো গোদামের কাছে, যেখানে সে দাঁড়িয়েছিল অন্যরকম এক অন্ধকার ভাব নিয়ে। তুমি জানো বাবা কি করেছে? আমি জানি, তোমাকে বিক্রি করে দিচ্ছে, তাই না? এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে। তুমি কি চাও? আমি জানি না। তুমি জানো না, নাকি সত্যিটা বলতে ভয় পাচ্ছ? রাফি প্লিজ, এভাবে আমাকে বাধ্য করো না। বাধ্য? আমি তোমার চোখের ভাষা পড়তে পারি নীরা। তুমি নিজেকেও মিথ্যে বলছো। নীরা চোখ বন্ধ করলো। রাফি দেহের উত্তাপ যেন তার সমস্ত প্রতিরোধ গলিয়ে দিচ্ছে। সে কি সত্যি তার বাবার সিদ্ধান্ত মেনে নেবে নাকি? তুমি চাও আমি কি করি? তুমি নিজেই জানো নীরা। রাফি আরো কাছে এলো। নীরার হাত নিজের হাতে চেপে ধরল। তার নিঃশ্বাস এক দহনের দহন, যেন অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। তুমি সবকিছু এত সহজ ভাবো কেন? কারণ আমি জানি তুমি আসলেই কি চাও। আর কোনো কথা না বলে রাফি নীরাকে নিজের আরো কাছে টেনে আনলো। উত্তেজনার সীমানা পেরিয়ে যাচ্ছিল দুজনেরই। সন্ধ্যা হয়ে এসেছে।
পুরো বাড়ি সাজানো হয়েছে ঝলমলে আলোয়। সবাই জানে আজ এক বিশেষ ঘোষণা আসবে, কিন্তু নীরা জানে এই ঘোষণা তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ আজকের এই আনন্দ ঘন সন্ধ্যায় আসার জন্য। আজকে আমি আমার মেয়ের বাগদান ঘোষণা করতে যাচ্ছি। অতিথিদের মধ্যে কৌতূহল উচ্ছ্বাস, কিন্তু নীরার মনে যেন ঝড় উঠেছে। সে আমি একটু আসছি। দ্রুত বেলকনিতে বেরিয়ে এলো, কিন্তু হঠাৎ তার সামনে হাজির হলো সে ব্যক্তি যাকে সে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। তুমি এখানে কি করছো? তুমি কি করছো সেটা বরং বলো। বিয়ের পুতুল সাজার জন্য প্রস্তুত? এইটা আমার বাবা চায়, আমি পারবো না তাদের বিরুদ্ধে যেতে। তাহলে শোনো, তোমার বাবা আমাকে শেষ করতে চায়, আর আমি চুপ করে থাকবো না। রাফির চোখে বিদ্রোহের আগুন, কিন্তু তার হাতে যখন নীরার কোমর চেপে ধরল তখন সেটা ছিল আকাঙ্ক্ষার দাবানল। রাফি, এটা পার্টি, প্লিজ। তাহলে থামাও আমাকে। যদি সত্যি বিয়ে করতে চাও তবে একবার আমাকে সরিয়ে দাও। কিন্তু নীরার হাত কাঁপছিল, সে পারল না, এক চুলও সরতে পারল না। তুমি আমার উত্তর দিয়ে দিলে। তুমি আমার সাথে কি করতে চাও? তোমাকে মনে করিয়ে দিতে চাই আমি তোমার সবকিছু। রাফি এক ধাক্কায় তাকে দেওয়ালে চেপে ধরল। বাইরে অতিথিরা ভেতরে এক অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হতে যাচ্ছে। আমরা ধরা পড়ে যাব। তাহলে আমাকে ছেড়ে দাও। নীরা পারল না, তার হাত, তার শরীর, তার মন সবই রাফির নিমন্ত্রণে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে কারোর পায়ের শব্দ। রাফি, কেউ আসছে। আমি ভয় পাই না নীরা। দরজা খুলে গেল। বাইরে দাঁড়িয়ে নীরার বাগদত্তা তাহসান, তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। আমি বুঝতেই পারছিলাম কিছু একটা হচ্ছে। তাহলে আমার বাগদত্তা একটা অপরাধীর বাহুতে কি করছে? সে যদি আমার বাহুতে থাকে তাহলে বুঝতে হবে সে নিজেই চেয়েছে। চারপাশের বাতাস থমকে গেল। এবার যুদ্ধ শুরু হবে। নীরার বাগদত্তা তাহসানের সামনে রাফি বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। নীরার হাত তখনও রাফির বাহু স্পর্শ অনুভব করছিল, কিন্তু তার মন ছিল আতঙ্কে ভরা। তুমি খুব সাহসী রাফি। জানো তো আমার সঙ্গে প্রতিযোগিতা করাটা তোমার জন্য কতটা বিপজ্জনক? আমি প্রতিযোগিতা করি না, যা আমার তা নিজেই নিয়ে নেই। তাহসান, এটা তেমন কিছু নয়। তোমাকে জোর করা হয়েছে নাকি তুমি নিজেই চাইছিলে? নীরা কোনো উত্তর দিতে পারল না। তার চোখে দ্বিধা দেখে তাহসান হেসে উঠল। বুঝতে পেরেছি। আমি এমন একটা মেয়ে চাই না যে নিজের ইচ্ছেই অন্য পুরুষের বাহুতে যায়। তাহলে ভালোই হলো, তোমার জন্য সময় নষ্ট করতে হবে না। তাহসান এবার রাগে থরথর করে কাঁপছিল। সে একটা ঘুষি মারতে যাচ্ছিল, কিন্তু রাফি তার হাত চেপে ধরে শক্ত করে মুছড়ে দিল। তুমি এটা করে ভুল করেছো রাফি। আমি যা করি সব হিসেব করেই করি। নীরা দেখল আশেপাশের অনেকেই এদিকে তাকিয়ে আছে। সে জানতো এই মুহূর্তে কিছু একটা না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাহসান, এটা ভুল বোঝাবুঝি। চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তুমি কি সত্যি চাও আমি এখান থেকে চলে যাই? এটা আমাদের জন্য ভালো হবে। রাফি নিজের চোখের গভীরতা বুঝতে চেষ্টা করলো, তারপর সে আস্তে আস্তে পিছু হটল, কিন্তু যার আগে তাহসানের দিকে তাকিয়ে পড়ল। তোমার মতো কাপুরুষের হাতে নীরা কখনো সুখী হবে না। আমার পাল্টা চালের জন্য অপেক্ষা করো রাফি। এই চ্যালেঞ্জের আগুন নেভার কোনো সুযোগ ছিল না। গভীর রাতে নীরার ঘরে জানালার কাছে টোকা পড়ল। তার বুক ধরফর করে উঠল, কারণ সে জানতো এটা কি হতে পারে। তুমি এখানে কেন? আমি কি তোমার সাথে দেখা করতে পারবো না? তুমি জানো না বাবা যদি জানতে পারে? তোমার ভয়টা বেশি নাকি আমার স্পর্শের আকাঙ্ক্ষা? কথা বলার আগে রাফি তার কোমরে হাত রাখলো। সিদ্ধারা দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। রাফি, এটা ঠিক না। তাহলে ঠেকাও আমাকে। কিন্তু নীরার শরীরের প্রতিটি কোষ জানত সেই স্পর্শ চাইছিল। রাফির হাত যখন ধীরে ধীরে উপরে উঠল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। এই রাতে, এই মুহূর্তে সে কি সত্যি নিজেকে আটকাতে পারবে? নীরার ঘরটাই তখন শুধু নীরবতা আর উত্তেজনার দোলাচল। রাফির আঙ্গুলের স্পর্শে যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে তার শরীরে, কিন্তু সে জানে এবার হারিয়ে গেলে আর ফেরা সম্ভব না। রাফি, এটা ঠিক না। আমি ঠিক ভুল বুঝি না নীরা, আমি শুধু তোমাকে চাই। তুমি কি আমাকে চাও না? নীরা চোখ বন্ধ করলো, যেন নিজের ভেতরে যুদ্ধটাকে শেষবারের মতো সামলানোর চেষ্টা করছে। কিন্তু রাফির হাত যখন তার ঘাড় বেয়ে নিচে নামলো, তখন সে জানলো আর সম্ভব না। তুমি আমার জীবন ধ্বংস করে দেবে রাফি।
আমি তোমার জীবন হব, ধ্বংস নয়। রাফির ঠোঁট যখন নীরার ঘাট ছিল তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না, কিন্তু হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ। কেউ আসছে। আমি ভয় পাই না। কিন্তু নীরা ভয় পায়, কারণ সে জানে ধরা পড়লে এর সম্পর্ক শুধু শেষই হবে না, ওদের জীবনও বদলে যাবে চিরদিনের মতো। অন্যদিকে নীরার বাবা ফজলে করিম তখন নিজের ঘরে বসে গ্লাসের মধ্যে ড্রিঙ্ক ঢালছিলেন। তার চোখে ছিল অগ্নিময়, কারণ আজ সে সব জানতে পেরেছে। রাফি মানে সেই পথের কুকুরটা? যদি আমার মেয়ের সামনে আসে তাকে শেষ করে দেব। ও আসবেই, কারণ নীরার শরীর ওর আসক্তি হয়ে গেছে। তাহলে ফাঁদ পাততে হবে। তাহসান আর ফজলে করিম একে অপরের দিকে তাকালো। রাফির জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। নীরা জানতো এই মুহূর্তে রাফিকে যেতে হবে, কিন্তু রাফি যাওয়ার আগে তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যি আমাকে চাও তাহলে একদিন নিজে এসে আমাকে খুঁজবে। তুমি চলে যাও প্লিজ। রাফি এক পা পিছিয়ে নিল, তারপর জানালাতে লাফ দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু সে জানতো এই রাত কিছু বদলে দিয়েছে। নীরাও জানতো সে যতই লুকাতে চায় ততই রাফির দিকে টান অনুভব করবে। রাত গভীর হলো, নীরার শরীর আর মন এখনো ঝড়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাফির স্পর্শে সেই গরম অনুভূতি যেন তার চামড়ার নিচে গেঁথে আছে। না, এটা ঠিক নয়। আমাকে রাফিকে ভুলতেই হবে। কিন্তু সত্যি কি পারবে? অন্যদিকে রাফি, নীরা, ও যতই আমাকে দূরে ঠেলতে চায় আমি জানি নীরার ভেতরেও আগুন জ্বলছে, কিন্তু এখন আমার আরেকটা কাজ আছে। সেই কাজটা হলো ফজলে করিম আর তাহসানের ফাঁদে পা না দেওয়া। কিন্তু তারা যে খেলাটা শুরু করেছে সেখানে জিততে হলে রাফিকেও চাল দিতে হবে। নীরা পরের দিন অফিসে গেলে সেখানে তাহসান অপেক্ষা করছিল। তার মুখে মৃদু হাসি, কিন্তু চোখে এক অন্যরকম ছায়া। কাল রাতে কোথায় ছিলে? মানে? আমি জানি তুমি রাফির সাথে ছিলে, এটা নতুন কিছু না, কিন্তু তুমি জানো তো ও একটা নষ্ট ছেলে। ওর নামে আর একটা বাজে কথা বললে আমি চলে যাব। তাহসান। তাহসান এবার হাসতে লাগলো, যেন নীরার রাগে সে উপভোগ করছে। তারপর সে ধীরে ধীরে এগিয়ে এলো, এতটাই কাছে যে নীরা তার নিঃশ্বাস পর্যন্ত টের পেল। তোমাকে একটা প্রস্তাব দিতে এসেছি নীরা। কি প্রস্তাব? রাফিকে ভুলে যাও, আর তুমি যা চাইবে তাই পাবে। আমি তোমার পয়সার লোভ করিনি তাহসান। ও, তাহলে তুমি শুধু রাফির শরীরে লোভ করো? মুহূর্তের মধ্যেই নীরার হাত উঠে গেল আর জোরে একটা চর বসিয়ে দিল তাহসানের গালে। পুরো অফিস স্তব্ধ হয়ে গেল। তোমার মুখ সামলাও। ঠিক আছে নীরা, এখনো সময় আছে, না হলে আমি এমন কিছু করব যে তুমি নিজেই কাঁদতে থাকবে। অন্যদিকে রাফি তখন গোপনে খোঁজ নিচ্ছিল তাহসান আর ফজলে করিম কি পরিকল্পনা করছে। তার লোকেরা রিপোর্ট দিল, বস, তাহসান তোমার নামে পুলিশের কাছে অভিযোগ করেছে। ওরা বলেছে তুমি ওর বাগদত্তাকে ফুসলানোর চেষ্টা করছো। বেশ, তাহলে এবার আমিও খেলবো। রাফির চোখে ছিল এক শীতল ঝলক। নীরাকে কেউ তার থেকে ছিনিয়ে নিতে পারবে না। সে তাহসানকে এমন শাস্তি দেবে যা সে কোনোদিন ভুলতে পারবে না। রাত গভীর, কিন্তু রাফির চোখে এক বিন্দু ঘুম নেই। সে জানে এখন যদি সে এক পাও ভুল করে তবে নীরাকে চিরদিনের মতো হারাতে হবে। বস, আমরা খোঁজ নিয়েছি, তাহসান শুধু পুলিশ নয়, কিছু গুন্ডাও লাগিয়েছে আপনাকে মারার জন্য। গুন্ডা? তাহসান কি ভেবেছে আমি এখনো সেই গরিব ছেলেটা? ওর ভুল ভাঙানোর সময় এসেছে। রাফি ফোন বের করলো, তারপর কারো একটা নাম্বারে কল দিল। ওদের সবাইকে শেষ করে দাও, কিন্তু তাহসানকে আমার জন্য রেখে দিও। ওর জন্য আমার নিজস্ব প্ল্যান আছে। রাফির ঠোঁটের কোণে এক চিলতে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। পরের দিন রাত, নীরা একা নিজের ঘরে বসে আছে, কিন্তু তার মাথায় শুধু একটাই নাম, রাফি। না, আমি আর ওর কথা ভাববো না। কিন্তু শরীর তো মনের কথা শোনে না। তার চামড়ায় এখনো রাফির স্পর্শের দাগ লেগে আছে। রাফির শ্বাসের উত্তাপ যেন এখনো তার গলায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ জানালার পাশে একটা ছায়া। কে? তুমি কি সত্যি আমাকে ভুলে যেতে পারবে নীরা? নীরার শরীর কেঁপে উঠল। সে জানতো রাফিকে তার কাছ থেকে দূরে রাখা সম্ভব না। রাফি ধীরে ধীরে এগিয়ে এলো। নীরা চেয়ারে বসা, আর রাফি তার সামনে হাঁটু গেড়ে বসলো। আমাকে একবার বলো নীরা, আমি চলে যাব। শুধু একবার বলো, তুমি আমাকে আর চাও না? নীরার ঠোঁট কাঁপছে, কিন্তু সে বলতে পারছে না। তুমি চাইলেও আমি তোমাকে ভুলতে পারবো না। তোমার শরীর, তোমার চোখ, এগুলো শুধু আমার জন্য। নীরার শ্বাস আটকে আসছে। রাফি,
এটা ঠিক নয়। তাহলে আমাকে থামাও। কিন্তু নীরা জানে সে থামাতে পারবে না। সে রাফিকে দূরে ঠেলতে গিয়েও পারেনি। উল্টো রাফির গরম নিঃশ্বাসে আরও বেশি কাঁপছে। অন্যদিকে ফজলে করিম তখন তাহসানের সাথে বসে প্ল্যান করছে। তাহসান, তুমি বলেছিলে রাফিকে সহজেই সরিয়ে দিবে, কিন্তু সে তো এখনও বেঁচে আছে। চিন্তা করবেন না আঙ্কেল, এবার সে আর বাঁচবে না। আমি এমন একটা প্ল্যান করেছি সেখানে সে নিজেই ফেঁসে যাবে। ফজলে করিম আর তাহসান একে অপরের দিকে তাকিয়ে হাসলো। কিন্তু তারা জানতো না তারা যে জালে রাফিকে ধরতে যাচ্ছে সেখানে তারা নিজেরাই আটকে যাবে। নীরার শরীরের প্রতিটা শিরা উপশিরে উত্তেজনার স্রোত বয়ে চলছে, কিন্তু সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে এটা ঠিক নয়। কিন্তু রাফির চোখে সেই গভীর দৃষ্টি, তার উষ্ণ নিঃশ্বাস, সব কিছু মিলিয়ে সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তুমি বললেই চলে যাব নীরা, কিন্তু সত্যিটা বলো, আমাকে কি তুমি সত্যিই দূরে ঠেলে দিতে পারবে? রাফি, এটা ভুল। ভুল? তাহলে তোমার শরীর কেন কাঁপছে? তোমার নিঃশ্বাস কেন এত দ্রুত হচ্ছে? নীরা মুখ ফিরিয়ে নিল, কিন্তু রাফি ধীরে ধীরে তার চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। তুমি আমার নীরা, এটা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো হবে। কিন্তু আমাদের সামাজিক পার্থক্য, আমার পরিবার। তাহলে কি তুমি তোমার সুখের চেয়ে সমাজের কথা ভাববে? নীরা এবার আর কোনো কথা বলল না। সে শুধু অনুভব করলো রাফির হাতের ছোঁয়া তার শরীর যেন আগুন হয়ে উঠেছে। অন্যদিকে তাহসান তার প্ল্যানের প্রথম ধাপ শুরু করেছে। রাফির বিরুদ্ধে পুলিশের কাছে বড় অভিযোগ করেছে সে। তাহসান সাহেব, আমরা আপনার অভিযোগ পেয়েছি। রাফিকে খুঁজে বের করা হবে। জানি অফিসার, ও এবার আর পালাতে পারবে না। কিন্তু তাহসান জানতো না রাফি কোনো সাধারণ ছেলে নয়। রাফি যখন নীরার ঘর থেকে বের হলো তখন সে খবর পেল পুলিশ তাকে খুঁজছে। বস, আমরা কি করব? পুলিশ একদম আমাদের পেছনে লেগেছে। পুলিশ আমার জন্য নয়, আমাকে ফাঁসানোর জন্য পাঠানো হয়েছে। আর আমি ঠিক করেছি এবার আমি ফাঁদেই ঢুকবো, কিন্তু খেলাটা আমার নিয়মে চলবে। রাফির চোখ ঝলসে উঠল প্রতিশোধের আগুন। রাত গভীর। রাফি জানে পুলিশ তার জন্য অপেক্ষা করছে। সে নীরার বাসা থেকে বের হতেই কয়েকটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। রাফি, তুমি ধরা পড়ে গেছো। হাতে মাথা রেখে হাঁটু গেড়ে বসো। রাফি ধীরে ধীরে দাঁড়ালো, মুখে এক অন্যরকম রহস্যময় হাসি। তাহসান বড্ড তাড়াহুড়ো করেছে। তোমার খেলা শেষ। ঠিক তখনই দূরে একটা বিশাল বিস্ফোরণ। পুলিশের গাড়িগুলো এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। এই সুযোগে রাফি দৌড়ত পাশের গলির অন্ধকারে মিশে গেল। ও পালালো কিভাবে? আমি তোমাদের টাকা দিলাম কেন তাহলে? স্যার, এটা একটা সেটআপ ছিল। রাফি আমাদের থেকেও এক ধাপ এগিয়ে। তাহসানের চোয়াল শক্ত হয়ে গেল। সে জানে এবার রাফি শুধু প্রতিশোধ নেবে না, ওর ধ্বংস নিশ্চিত করবে। নীরা জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে দেখছে রাফিকে ধরতে গিয়ে পুলিশ ব্যর্থ হলো, কিন্তু তার মনে ভেতরে একটা ভয় ঘুরপাক খাচ্ছে। রাফি কি সত্যি বিপদে? আমি জানি না সুমাইয়া, কিন্তু ওর জন্য আমার হৃদয়টা কেমন যেন কাঁপে। নীরা, তুমি কি সত্যি রাফিকে ভালোবেসে ফেলেছো? আমি জানি না সুমাইয়া, কিন্তু ওর জন্য আমার হৃদয়টা কেমন যেন কাঁপে। তাহলে সাবধান থাকো, কারণ রাফির সাথে থাকলে ঝড় আসবে। নীরা জানে ঝড় আসবে, কিন্তু সে কি তাতে ভেসে যাবে নাকি রাফির হাত ধরে বাঁচবে? শহরের এক নির্জন জায়গায় রাফি তার লোকজন নিয়ে বসে আছে। সামনে একটা মানচিত্র রাখা। তাহসানকে একটা শিক্ষা দিতে হবে। ও ভেবেছে আমি পালিয়ে যাব, এবার খেলা আমিই চালাবো। বস, আমরা প্রস্তুত, শুধু আপনার সিগন্যালে। তাহলে কাল রাতেই তাহসানের রাজত্ব কেঁপে উঠবে। রাফি চোখের আগুন এবার ধ্বংসের বার্তা দিচ্ছে। সামনে যা আসবে পুরো ছাই হয়ে যাবে। রাত গভীর। শহরের ব্যস্ত রাস্তাগুলো তখন শান্ত, কিন্তু তাহসানের অফিসের চারপাশে একটা ভিন্ন উত্তেজনা। তার দেহ রক্ষীরা সবসময় তৎপর, কারণ রাফির পাল্টা আঘাত যে কোনো সময় আসতে পারে। আমি এত টাকা খরচ করলাম, এত প্ল্যান করলাম, তবুও রাফিকে ধরতে পারলাম না। স্যার, রাফি খুব চালাক। সে আমাদের প্রত্যেকটা চাল আগে থেকেই ধরে ফেলেছে। তাহলে এবার তার হৃদয়ের জায়গায় আঘাত হানতে হবে। তাহসান টেবিলে রাখা একটা ছবি তুলল। ছবিতে নীরা। নীরা নিজের ঘরে বসে রাফির কথা ভাবছিল। সে জানে রাফির জীবন তার কারণে আরো বিপদে পড়েছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার। হ্যালো, গুড ইভিনিং নীরা, আমি তাহসান বলছি।
আপনি আমাকে কেন ফোন করেছেন? কারণ তুমি আমার কাজের জন্য প্রয়োজনীয়। তুমি যদি চাও রাফি বেঁচে থাকে তাহলে কাল রাত 8টায় আমার রেস্টুরেন্টে চলে আসবে একা। নীরার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে জানে এটা একটা ফাঁদ, কিন্তু সে রাফিকে বাঁচাতে যাবে। অন্যদিকে রাফি তার প্ল্যানের শেষ প্রস্তুতি নিচ্ছে। তাহসানের অবৈধ ব্যবসার মূল হেডকোয়ার্টার আজ রাতেই ধ্বংস হবে। বস, আমরা তৈরি, কিন্তু শুনলাম তাহসান নাকি নীরার পেছনে লেগেছে। তাহলে আমার প্রথম টার্গেট হবে তাহসান নয়, নীরাকে বাঁচানো। রাফি এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তাহসান ভেবেছিল সে রাফি দুর্বল জায়গায় আঘাত করেছে, কিন্তু সে জানে না রাফি যখন ভালোবাসে তখন সে ধ্বংস করতে ভয় পায় না। নীরা জানে তাহসানের ডাকে যাওয়া মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা, কিন্তু সে যদি না যায় তাহলে রাফি আরও বিপদে পড়বে। এই দ্বিধা নিয়ে সে রাত 8টার দিকে রেস্টুরেন্টের দিকে রওনা দিল। বাহ নীরা, তুমি সময় মতো এসেছো। সত্যি বলতে আমি ভাবিনি তুমি এত সহজে ধরা দেবে। আমি এখানে এসেছি শুধু রাফিকে নিয়ে কথা বলতে। ও, তুমি এখনো বুঝতে পারোনি তাই না? রাফিকে আমি 1 সেকেন্ডেও শেষ করতে পারি, কিন্তু আমার আসল ইচ্ছে সেটা নয়। তাহলে তোমার আসল ইচ্ছে কি? তুমি। নীরার শরীর ঘিন ঘিন করে উঠল। তাহসানের চোখে একটা হিংস্র লালসা। সে দ্রুত একপাশে সরতে চাইল, কিন্তু তখনই দুজন দেহরক্ষী তাকে চেপে ধরল। তুমি একটা জানোয়ার, আমাকে ছেড়ে দাও। চিৎকার করে লাভ নেই ডার্লিং, এখানে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। রাফির লোকজন খবর এনেছে নীরা বিপদে। সে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রওনা দিল। বস, আমাদের হাতে খুব কম সময়। তাহসান ওকে কোনো ক্ষতি করে ফেলবে না তো? আমি থাকতে কেউ নীরাকে ছুঁতে পারবে না। রাফির বাইক দ্রুত গতিতে ছুটে চলো অন্ধকার রাস্তা ভেদ করে। তার চোখে ছিল একটাই প্রতিজ্ঞা, তাহসানের ধ্বংস। তাহসান নীরাকে শক্ত করে ধরে আছে, কিন্তু চোখে হঠাৎ আতঙ্ক ফুটে উঠল। স্যার, একটা সমস্যা হয়েছে। রাফি এখানে চলে এসেছে। কি? অসম্ভব। পরের মুহূর্তে দরজা ভেঙে ভিতরে ঢুকলো রাফি। তার চোখে আগুন, হাতে বন্দুক। হাত ছাড়ুন। ও, তুমি এসে গেছো? কিন্তু তুমি একা, আর আমি পুরো ফোর্স নিয়ে বসে আছি। রাফি হাসলো, ঠান্ডা এক ভয়ঙ্কর হাসি। আমি কখনো একা যাই না তাহসান। পরের মুহূর্তেই জানালার কাজ ভেঙে পড়লো। চারিদিক থেকে রাফির লোকজন ঢুকে পড়লো রুমে। তোমরা সবাই এখানে কিভাবে এলে? খেলা শেষ তাহসান, এবার শিকারি কে তা বুঝতে পারছো তো? পরিবেশ থমথমে। রাফির চোখ রাগে জ্বলছে। বন্দুকের নিশানা সোজা তাহসানের কপালে। তার চারপাশে তার বিধ্বস্ত লোকজন, আর তাহসানের দেহরক্ষীরা আতঙ্কে জমে গেছে। তুমি কি ভেবেছো আমাকে এত সহজে শেষ করে ফেলবে? আমি কাউকে সহজে মারি না তাহসান, কিন্তু যারা আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়ায় তাদের জন্য আমার কোনো দয়া নেই। রাফি প্লিজ, এক্ষুনি ওকে শেষ করো না। রাফির চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা গেল, আর ঠিক সেই সুযোগেই তাহসান তার কোমরের পিস্তল বের করে গুলি চালালো। গুলির শব্দে পুরো রেস্টুরেন্ট কেঁপে উঠল। রাফি দ্রুত পাশ কাটিয়ে গেল, কিন্তু তার কাঁধে একটা গুলি লেগে গেল। রাফি, আমি ঠিক আছি। রাফি লোকেরা সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ চালালো। গুলি ছুটতে লাগলো, চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো। তোমরা সবাই মারো ওদের। কিন্তু রাফির প্ল্যান আগে থেকেই প্রস্তুত ছিল। তার লোকেরা কয়েক মিনিটের মধ্যেই তাহসানের বেশিরভাগ দেহরক্ষীকে নিষ্ক্রিয় করে ফেল। এখনো সব শেষ হয়নি রাফি, বলে সে দ্রুত পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু রাফি তাকে সহজে ছাড়ার পাত্র নয়। তাহসান অন্ধকার গলির মধ্যে দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎই তার সামনে একজন দাঁড়িয়ে গেল। তাহসান, তুমি কি সত্যি ভেবেছিলে তুমি পালাতে পারবে? তুমি এত দ্রুত এখানে এলে কিভাবে? তুমি সব সময় আমাকে হেয় করেছো, কিন্তু এবার ভুল করেছো। আজকের রাতেই তোমার শেষ রাত। তাহসান বন্দুক তুলতে গেলে, কিন্তু রাফি তার আগেই ট্রিগার টিপে দিল। গুলির শব্দে রাতের নীরবতা চূর্ণ হলো, আর তাহসানের শরীর ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। রাফি তুমি ঠিক আছো? আমি ঠিক আছি নীরা, এখন আমাদের কারো ভয় পাওয়ার কিছু নেই। তাহসানের রাজত্বের সমাপ্তি হলো, কিন্তু এই যুদ্ধে রাফি কি সত্যি জিতেছে, নাকি আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে? তাহসান শেষ, তার রক্তাক্ত শরীর গলির অন্ধকারে পড়ে আছে, কিন্তু রাফির মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। সবকিছু এত সহজে হয়ে গেল। তুমি ঠিক আছো তো? তোমার কাছ থেকে রক্ত পড়ছে। আমি ঠিক আছি নীরা, কিন্তু মনে হচ্ছে আমাদের আসল বিপদ এখনো আসেনি। ঠিক তখনই এক অজানা নাম্বার থেকে ফোন এলো। রাফি ফোন তুলতেই অপরিচিত একটা কণ্ঠস্বর ভেসে এলো। ফোন। তাহসান,
তো সেফ একটা পুতুল ছিল। রাফি, তুমি কি ভাবছো সেই তোমার সবচেয়ে বড় শত্রু ছিল? তুমি কে? সময় হলে জানতে পারবে, শ্যাডো কিং। কিন্তু মনে রাখো, তুমি যদি বাঁচতে চাও তবে তোমার সবচেয়ে কাছের মানুষটাকে রক্ষা করতে পারবে তো। ফোন কেটে গেল আর রাফির চোখে ভয়ঙ্কর এক অগ্নিশিখা জ্বলে উঠল। পরের দিন সকালবেলা রাফি আর নীরা একসঙ্গে ব্রেকফাস্ট করছে। নীরা হাসি খুশি, কারণ তাহসান নামক দুঃস্বপ্ন শেষ হয়ে গেছে। কিন্তু রাফির মুখে চিন্তার ছাপ। তুমি এত চুপচাপ কেন? তাহসান শেষ, আমাদের তো এখন শান্তি পাওয়ার কথা। সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ তখনই আসে যখন আমরা ভাবি সব ঠিক হয়ে গেছে। তখনই রেস্তোরাঁর দরজা ভেঙে কয়েকজন বন্দুকধারী ঢুকে পড়ল। রাফি, এবার তোমার শেষ ঘনিয়ে এসেছে। ওরা কারা? রাফি ঝটপট করে নীরার ধরে মাটিতে শুয়ে পড়ল আর সাথে সাথে গুলির ঝড় শুরু হয়ে গেল। রাফি দ্রুত টেবিলের আড়ালে চলে গেল, বন্দুক বের করলো। তার সঙ্গে থাকা কয়েকজন দেহরক্ষী পাল্টা গুলি ছুটতে লাগলো। তোমরা কে? কার নির্দেশে এসেছো? আমি সেই ব্যক্তি যে তোমার সমস্ত রাজত্ব ছিনিয়ে নেবে। রাফি, এবার তুমি শিকার। রাফি বুঝতে পারল তাহসান তো শুধু একটা চ্যাপ্টার ছিল, এখন তার সামনে দাঁড়িয়ে আছে নতুন এক ভয়ঙ্কর শত্রু, যে আরও দ্রুত, আরও নিষ্ঠুর। রেস্টুরেন্টের ভেতর গুলির ঝড় বয়ে যাচ্ছে। রাফি একের পর এক প্রতিপক্ষকে গুলি করছে, কিন্তু শত্রুরা যেন শেষ হতে চায় না। রাফি, আমরা এইভাবে বাঁচবো কিভাবে? আমি আছি নীরা, আমি তোমাকে কিছু হতে দেব না। ঠিক তখনই এক বন্দুকধারী লুকিয়ে পিছন থেকে রাফির দিকে বন্দুক তুলল, কিন্তু মুহূর্তের মধ্যেই একটা গুলি এসে তার মাথা উড়িয়ে দিল। বস, একা একা মজা নিচ্ছেন, আমাদেরকে একটু সুযোগ দিন। এত দেরি করলে কেন? ড্রামাটিক এন্ট্রি দিতে তো সময় লাগে বস। সালমান আর তার দল রাফির পাশে এসে দাঁড়ালো। এবার পাল্টা আক্রমণের পালা। মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি বদলে গেল। রাফির লোকেরা পুরো এলাকা নিজেদের দখলে নিয়ে নিল। তুমি ভাবছো এটা তোমার বিজয়? বেঁচে থাকলে বিজয় নিয়ে কথা বলো। রাফির সামনে এগিয়ে গেল, বন্দুকটা শত্রুর কপালে ঠেকালো। তুমি জানো না তুমি কাদের বিরুদ্ধে গিয়েছো? আমি শুধু জানি, কেউ যদি আমাকে শেষ করতে চায় তবে তাকে আমি আগে শেষ করব। টিকার টানা হলো আর সেই লোকের দেহ নিথর হয়ে পড়ল। এবার সব শেষ? আমার মনে হয় না। রাফি জানে বড় কিছু এখনো সামনে আছে, কিন্তু এই মুহূর্তে তার সবচেয়ে জরুরি কাজ নীরাকে নিরাপদ রাখা। নীরা, আমাদের এখন থেকে আরো সাবধান থাকতে হবে। তুমি যেখানেই যাবে আমি তোমার সাথেই থাকবো। রক্তের এই খেলা কি সত্যি শেষ, নাকি শুধু এটা শুরু? দুপুরের আলো যেন ক্লান্ত হয়ে পড়েছে। একান্তে নীরা ও রাফি নিজেরাই নিজেদের সামলে নিচ্ছে, কিন্তু নীরার মুখে এখনো চিন্তার ছাপ। রাফি, তুমি তো বলেছিলে সব শেষ হয়ে গেছে, কিন্তু তোমার চোখে আমি এখনো যুদ্ধ দেখি। কারণ যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি শুধু অস্ত্র নামিয়েছি, হেরে যাইনি। তুমি কিছু লুকাচ্ছ আমার থেকে? যদি বলি তোমার সবচেয়ে কাছের কেউ তোমার পেছনে ছুরি মারতে চলেছে। রাফি নীরার মুখের দিকে তাকায়, কিন্তু কোনো উত্তর না দিয়ে উঠে চলে যায়। নীরার মনে প্রশ্নের ঢেউ। বিকেলে নীরা একা ছাদে বসে আছে। হঠাৎই সেখানে এসে দাঁড়ায় রাফির পুরনো শত্রু রায়ান। তুমি জানো রাফি কেমন লোক? সে একটা খুনি। তুমি এখানে কি করছো? আমি এসেছি তোমাকে সত্যি বলার জন্য। তুমি জানো রাফি আর মায়ের মৃত্যুর পেছনে নিজে জড়িত। তুমি মিথ্যা বলছো। সে শুধু প্রতিশোধের জন্য তোমাকে ব্যবহার করেছে। একদিন তুমি নিজেই বুঝবে। রায়ান চলে যায়, নীরার মুখে অস্পষ্ট দ্বিধা আর ভয়। রাতের বেলায় রাফি তার গোপন বেসমেন্টে বসে আছে। সামনে একটা ল্যাপটপ, ভিডিও চলছে যেখানে দেখা যাচ্ছে নীরার ফোনে কে মেসেজ পাঠাচ্ছে বারবার। তুই রায়ান, তোকে আমি শেষ করব। তুই আমার নারীতে বিষ ঢালতে চাস? বস, আপনার অনুমতি পেলে আমরা ওর ঠিকানা খুঁজে পেয়েছি। এই রাতেই শেষ করতে হবে। ও যেন বুঝে ছায়ার রাজাকে স্পর্শ করার মূল্য কি। রাফি আর সালমান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাতের আধারে, যেখানে এক অন্ধকারে ফাঁদ পেতে বসে আছে রায়ান। রাতের আধারে শহরের বাইরে এক পুরনো গুদাম ঘর। ভেতরে টেবিলে বসে আছে রায়ান, সিগারেটের ধোঁয়ার মাঝে তার চোখে চরম আত্মবিশ্বাস। রাফি আসবেই, আর আজকে ওর লাশটা এখানেই পড়বে। সব লোক মোতায়েন করে দিয়েছি বস। একটা চড়াও হলে গুলি চলতে আর 1 সেকেন্ডও লাগবে না। রাফির সময় ফুরিয়েছে, এবার নীরাও আমার হবে। ঠিক তখনই বাইরে বড় বড় করে কয়েকটা এসইউভি এসে দাঁড়ায়। রাফি নামলো, চোখে ভয়ঙ্কর শীতলতা। রায়ান, তুই আমার নারীতে
হাত দিতে চাস? আজ তোকে গুলি নয়, ছায়ার মতো অদৃশ্য মৃত্যু উপহার দিব। তুই এত ঘাবড়ে গিয়েছিস যে নিজেই মৃত্যুর মুখে এসেছিস রাফি। রায়ান হাত তুলে ইশারা করে। মুহূর্তে গুদামের চারপাশে ছুটে আসে মুখোশধারী বন্দুকধারীরা। বস, আপনার পাশেই আছি। আমার রক্তে আগুন জ্বলছে সালমান। এক একটা গুলিতে ছিটকে পড়ে রায়ানের লোকজন। রাফি নিখুঁতভাবে একের পর এক টার্গেট নিচ্ছে, আর সালমানের গুলির পাশ কাটিয়ে ঢুকে পড়ছে শত্রুদের বুকে। তুই একটা শয়তান। শয়তানকেও ভয় পাই, কিন্তু প্রেমিক হয়ে গেলে আমি নিজের মৃত্যু হয়ে যাই। রাফি এগিয়ে গিয়ে রায়ানের মাথায় পিস্তল ঠিকিয়ে। নীরা জানবে তো তুই ওর জন্য কি করেছিস। তাই তো মরছিস, কারণ সে জানে আমি ওর জন্য মরতেও পারি। টানা হয়। রায়ানের শরীর নিথর হয়ে পড়ে। ভোরের আলোয় নীরা বারান্দায় দাঁড়িয়ে, চোখ লাল হয়ে গেছে, কিন্তু হৃদয়ে এক অজানা অশান্তি। রায়ান মরেছে, কিন্তু সে বলেছিল রাফি আমাকে ব্যবহার করছে। যদি সত্যি হয়? তুই জানিস ওকে দেখে আমার ভয় করে। প্রেম করে যেন, কিন্তু প্রতিশোধের আগুনও জ্বলছে ওর ভেতর। আমি জানি আমি ভয় পাই, কিন্তু আমি ভালোবাসি, তাকে হারাতে পারবো না। কিন্তু প্রেম যখন ছায়ায় ঢাকে, তখন সত্য আর মিথ্যার মাঝখানে তৈরি হয় রক্তের নদী। সকালবেলা নীরা নিজের রুমে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তখনই দরজার নিচ দিয়ে একটা বাদামি খাম ঢুকিয়ে যায় কেউ। এটা আবার কি? কোনো কুরিয়ার তো পাইনি। নীরা খাম খুলতেই এক পাতায় চিঠি, রাফির হাতে লেখা। নীরা, তুমি জানো না আমি কতটা নোংরা একটা জগৎ থেকে এসেছি। আমার চারপাশে রক্ত, বিশ্বাসঘাতকতা আর ধোঁকাবাজি। তোমার জায়গা সেখানে নেই। তোমার জন্য সব ছেড়ে আসতে চাই, কিন্তু ভয় হয় তুমি একদিন জানতে পারো আমি কে, কি করেছি। তুমি যদি কখনো চলে যেতে চাও আমি কিছু বলবো না, কিন্তু জেনে রাখো আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত। রাফি, তুমি সত্যি এতটা ভাঙা? তুমি তো আমাকে একটিবারও বলনি কিছু। গভীর রাত, ছাদে একা বসে সিগারেট হাতে রাফি। চোখ তার আকাশের দিকে, মনে হচ্ছে ভেতরে আগুন জ্বলছে। বস, আপনি চিঠি দিয়ে আসলেন? আমি ভেবেছিলাম আপনি মুখোমুখি বলবেন। আমি ভয় পাই সালমান, ওর চোখের সামনে আমি নষ্ট হয়ে যাই। আমি চাই ও নিজে আমাকে বুঝুক, কিংবা আমাকে ছেড়ে দিক। আপনি জানেন নীরা ম্যাডাম যেভাবে আপনাকে ভালোবাসে, তাতে সে কখনো ছেড়ে যাবে না। ভালোবাসা কখনো কখনো মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর ভাই। নীরা ঘুমাতে পারছে না, বিছানায় শুয়ে শুয়ে বারবার চিঠিটা পড়ছে। হঠাৎই রাফির নাম্বারে কল করে বসে। হ্যালো। তুমি চিঠি দিয়ে কেন পালিয়ে গেলে রাফি? কারণ তুমি অনেক বেশি ভালো নীরা। আমি চাই না তোমার সাদা মনটা আমার মতো কালো জীবনে হারিয়ে যাক। তুমি জানো আমি তোমার পাশে থাকলেই নিজেকে নিরাপদ মনে করি। তুমি যতই অন্ধকার হও, আমার ভালোবাসা তোমার আলো হতে চায়। তাহলে তুমি আজ আমার কাছে আসবে? আমি তো সবসময় তোমার, শুধু শরীর নয়, মন, আত্মা সবটুকু। নীরার কণ্ঠে কাঁপুনি ছিল, কিন্তু চোখে ছিল এক অসীম সাহস। প্রেম যখন ভয় পায়, তখন সে সত্যের কাছে মাথা নত করে না, সে লড়াই করে, আঁকড়ে ধরে। সন্ধ্যার দিকে ধোঁয়ায় ঢাকা রাফি পূর্ণ ঘর। গেট খুলে সাদা শাড়ি পরে হেঁটে আসে নীরা, চোখে শান্তি, ঠোঁটে দৃঢ়তা। তুমি এভাবে এলে কেন? তুমি ভেবেছিলে আমি শুধু তোমার আলোতে থাকবো? না রাফি, আমি তোমার অন্ধকারও ভালোবাসি। তুমি জানো না আমি কার কার রক্তে হাত রাঙিয়েছি। আমি শয়তানদের দুনিয়ায় শয়তান হয়ে উঠেছিলাম। তাই তো আমি এসেছি শয়তানকে মানুষ করতে, কুকুরকে প্রেম দিতে নয়। নীরা ধীরে ধীরে রাফির বুকের দিকে এগিয়ে যায়, মাথাটা ঠেকিয়ে দেয় তার বুকের মধ্যে। রাফি থমকে দাঁড়িয়ে থাকে, অসহায় অথচ প্রশান্ত। রাত গভীর। নীরা আর রাফি একসাথে ছাদে বসে, বাতাসে সিগারেটের আর চায়ের গন্ধ। আমার বাবা একসময় ওদের পেটোয়া বাহিনীর সদস্য ছিলেন। মা আমাকে নিয়ে পালিয়ে যান, কিন্তু এক রাতে ওরা মাকে গুলি করে মেরে ফেলে আমার সামনে। তোমার চোখে এই আগুন আমি এখন বুঝতে পারি। আমি ওদের একজন হয়ে উঠি শুধু প্রতিশোধ নেব বলে। আজ অবধি 9 জন খুন করেছি, কিন্তু তোমার চোখে এখন যা আছে সেটা খুনির নয়, ভালোবাসার ছায়া। রাফির চোখে জমে ওঠে জল। হয়তো বহুদিন পর সে কান্নার সুযোগ পেল। নীরা রাফির বুকে মাথা রেখে বলল, আজ আমার কিছু চাই। তুমি আমাকে আগুনের মতো ছুঁয়ে যাও, যেন আমি তোমার দুঃসহ অতীতেও প্রিয় হয়ে উঠি। তুমি জানো তুমি কি বলছো? তুমি আমার শরীর স্পর্শ করো, আমি চাই আমার ত্বকে তোমার ছায়া জমুক। রাফি ধীরে ধীরে তার গাল ছুঁয়ে বলে, তুমি জানো আমি পশু হয়ে যাই যখন ভালোবাসি। তাহলে আজ আমাকে
তোমার সবচেয়ে বন্য ভালোবাসা দাও। চাঁদের আলোয় তাদের ছায়া লেপটে যায়, বুকে বুকে ধরা পড়ে আগুনের ঢেউ। সে রাতে শুধুই শব্দ ছিল কামনার, ভালোবাসার আর বিশ্বাসের। সকালবেলা নীরা আর রাফি একসাথে নাস্তা করতে বসেছে। কাছের জানালার বাইরে কয়েকটা পুলিশের ছায়া দেখে চমকে ওঠে রাফি। দরজা খুলতেই রাফি রহমান, আপনার বিরুদ্ধে গোপন সূত্রে অভিযোগ এসেছে। আপনি একটি অবৈধ অস্ত্র সিন্ডিকেট অংশ, আপনাকে থানা যেতে হবে। আমি তো এখন ঘরে বসে প্রেম করছি ভাই, অপরাধ করলে তো প্রেমের সময় পেতাম না। আমার হাজবেন্ড কোথাও যাবে না। কোনো ওয়ারেন্ট আছে আপনার হাতে? ওয়ারেন্ট ঠিক রাতে পৌঁছাবে ম্যাডাম, অপেক্ষা করুন। পুলিশ চলে যায়, কিন্তু ঘরে পড়ে থাকে একরাশ উদ্বেগ। দুপুরবেলা নীরা বেলকুনিতে দাঁড়িয়ে রাফির ফোনে কথা শুনছে। হঠাৎই দরজা কড়া নাড়ে। দরজা খুলে সামনে দাঁড়িয়ে এক সেক্সি পোশাকে অপরিচিত এক মেয়ে, ঠোঁটে রহস্যময় হাসি। আমি তামান্না, রাফির পুরনো বন্ধু। একটু দেখা করতে এসেছিলাম। কি ধরনের বন্ধু? যে রাতে তোমার হাজবেন্ড যখন একা থাকতো, তখন আমি ছিলাম ওর কম্বল। তুমি যা খুশি হও, কিন্তু এখন ওর জায়গা শুধু আমার পাশে। তুমি জানো তো রাফির গোপন সিন্ধুক আছে। সেখানে এমন কিছু আছে যেটা তোমার পৃথিবী উল্টে দিবে। তামান্নার চোখে ছিল ভয়াবহ কিছু জানার দম্ভ, আর নীরার ভেতরে জন্ম নেই এক সন্দেহের ঝড়। রাত নীরা চুপচাপ রাফির বুকের উপর শুয়ে আছে, কিন্তু আজ চোখে আর আগের মতো কোমলতা নেই, বরং প্রশ্ন জমে আছে ঠোঁটের কোণে। কি ভাবছো এত? তোমার পুরনো সেই তামান্না বলল তুমি কিছু লুকাচ্ছ। আমি যা লুকিয়ে রাখি তা তোমাকে কষ্ট দেবে, কিন্তু বলি না মানেই বিশ্বাসঘাতকতা নয়। সত্যি? তাহলে আজ আমাকে তোমার লুকোনো সব যন্ত্রণা দিয়ে চেপে ধরো, যেন বুঝি ভালোবাসা মানে কষ্টকেও আলিঙ্গন করা। রাফির চোখে যেন আগুন জ্বলে ওঠে। সে নীরাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তাহলে ভালোবাসো আমাকে এমনভাবে যেন আর কোনো প্রশ্ন বেঁচে না থাকে। সে রাতে দুটি শরীর শুধু ঘামার আর্তনাদে বাধা ছিল না, তার খুঁজছিল একে অপরের সত্যি অন্ধকার ভাঙা অংশগুলো। রাত গভীর, রাফি ঘুমিয়ে। নীরা তার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভালোবাসা আর সন্দেহে জর্জরিত এক চাহনি। তামান্নার চোখে যা ছিল সেটা শুধু ইঙ্গিত নয়, সেখানে ছিল সতর্ক বার্তা। আমি যদি এখন না জানি তাহলে কাল হয়তো সব শেষ হয়ে যাবে। নীরা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। টেবিলের নিচ থেকে রাফি সেই ছোট্ট লোহার সিন্দুকটা টেনে তোলে। চাবি পায় না, তবে সে জানে রাফি একটা চাবি সবসময় বালিশের নিচে রাখে। চাবি দিয়ে খুলতেই প্রথমে বেরিয়ে আসে কয়েকটা রক্তমাখা ছবি। এই লোকটা, এটা তো আমাদের বাসার পুরনো দারোয়ান। মেরে ফেলেছিল বলেই তো হঠাৎ চলে গিয়েছিল। তার এরপর সে দেখতে পাই একটা পুরনো ব্রেসলেট, যার ভেতরে খোদাই করা তপিলাস র চিরকাল। তামান্না। দরজার খটখটের শব্দে রাফির ঘুম ভাঙে। সে দেখে নীরা তার সামনে বসে আছে, আর তার পাশে খুলে রাখা সেই সিন্দুক। কে বলেছে তোমাকে এটা খুলতে? আমি কি শুধু তোমার শরীরের সঙ্গী? আমার কি জানার অধিকার নেই তুমি কাকে ভালোবেসেছিলে, কাকে মেরেছ? আমি তামান্নাকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে বিট্রে করেছিল। শত্রুদের হাতে আমার লোকদের নাম বিক্রি করে দিয়েছিল। আমি ওকে ছেড়ে দেইনি, কিন্তু আজও ভুলতে পারিনি। তাহলে আমি কি তোমার প্রতিশোধ ভুলে থাকার সঙ্গী? তুমি আমার ভালোবাসা যা আবার বিশ্বাস যোগায়, কিন্তু আমি জানি আমার ভেতরের দানব এখনো ঘুমায়নি। বাতাস ভারী হয়ে ওঠে, চোখে চোখ, দেহে আগুন। যদি আজ তোমার আগুন আমাকে পোড়াতে না পারে, তাহলে আমি কাল হয়তো তোমার ছায়াও সহ্য করব না। তাহলে পোড়াও আমাকে, তোমার ভালোবাসায়, তোমার রাগে, তোমার স্পর্শে। নীরা তার দিকে ঘুরে দাঁড়ায়, ঠোঁট কামড়ে বসিয়ে। তোমার গোপন যতটুকু হোক, আমি চাই আজ আমার ত্বকে সব লিখে দাও। ঠোঁটে কামড় বসিয়ে বলে। সেই রাতে বিছানার চাদরে লেখা ওই দুঃখের কবিতা, কামনার গল্প আর প্রতিজ্ঞার সশরীরই ভাষা। দুপুর, রাফি বাইরে কাজে গেছে। নীরা একা ফ্ল্যাটে। দরজার হঠাৎ বেল বাজে। দরজা খুলতে তামান্না দাড়ি, কালো স্লিপনেস, ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে আগুন। আশা করি আমার পুরনো প্রেমিক তোমাকে খুব ভালোভাবেই প্যাকেট খুলে দিয়েছে। তুমি যতটা ভাবো না। ও আমাকে শুধু বিছানায় ভালোবাসে, ও আমার ভেতরটাকে চেনে। তোমার ভিতরটা চিনে? তুমি জানো রাফি আমার কতটা গভীরে গিয়েছিল? ও আমাকে একটা ফাঁকা গ্যারেজে নিয়ে প্রথম সেই রাত এখনো গায়ে লেগে আছে।
তুমি যা চাও, কিন্তু আজ থেকে রাফি শুধু আমার, আর তুমি ফেলে দেওয়া ছায়া। ভুল করছো মেয়ে। রাফিকে হারাতে হলে তোমাকে হারাতে হবে। আমি শুরু করেছি ঠিক এখনই। সন্ধ্যের দিকে রাফি বাসায় ফিরে আসে। তাকে দেখে নীরা হঠাৎই চুপ হয়ে যায়। তবু রাফি তার গলা ছুঁতে সে যেন এক অজানা ঘরে ঢুকে যায়। তামান্না এসেছিল তাই না? তুমি কিভাবে জানলে? আমি জানি ও তোমাকে টার্গেট করেছে, কিন্তু আজ রাতে আমি তোমার শরীরের প্রতিটি ইঞ্চিতে বিশ্বাস লিখব, যাতে কেউ তোমাকে আর ছুঁতে না পারে। রাফি নীরাকে বাথরুমে নিয়ে যায়। স্নান জলে দুজনের শরীর জড়ে জলের মতোই। তোমার আঙুলে যদি যন্ত্রণা হয় তাও থেমো না। আমি চাই তুমি আজ আমার মালিকানা দাও। আজ শুধু মালিকানা নয়, তোমার শ্বাস, তোমার চিৎকার সবই আমার হবে। ফ্লোরে দেওয়ালে আয়নার সামনে যেখানে ছিল না কোনো প্রেমের ভাষা, শুধু দেহে লেখা প্রতিরোধ আর স্বর্গীয় পাগলপনা। রাত গভীর। নীরা একা বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ দেখে পাশের বিল্ডিংয়ের ছাদে কেউ তাকিয়ে আছে ওদের দিকে। কে হতে পারে? ছায়ামূর্তি একটা সিগারেট ধরায়, তারপর হাত নাড়িয়ে কিছু ইশারা করে। নীরার পা শিউরে ওঠে। সেই মুহূর্তে রাফি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ভয় পেয়েছো? কেউ ছাদ থেকে তাকিয়েছিল, ইশারাও করলো। তাহলে যুদ্ধ শুরু হয়ে গেছে নীরা। এখন শুধু প্রেম নয়, এখন লড়তে হবে, জান দিতে হবে। সকাল। রাফি কাজের ছুতোয় বাইরে গেছে। নীরা পাশে একা। তামান্না ঠিক তখনই তার চালটা খেলে। দরজায় আবার বেল। নীরা ভেবেছিল কাজে লোক, তার নির্দ্বিধায় খুলে দেয়, কিন্তু পরক্ষণে নাকের সামনে কাপড় চাপা পড়ে। তামান্না ম্যাডাম বলেছে খেলনা চুরি করতে, খেলার মাঠটা ওর। নীরার শরীর ঢলে পড়ে। নীরার চোখ খুলে সে নিজেকে আবিষ্কার করে একটা পুরনো গ্যারেজে, হাত পা বাঁধা। সামনে তামান্না বসে আছে, রেশমি শাড়ি পরে, হাতে এক গ্লাস ওয়াইন। আমি শুরু করছি ঠিক এখনই। এখানেই রাফি আমাকে প্রথম ছুঁয়েছিল। আজ তোমাকে আমি ছুব না, শুধু ভাঙবো। রাফি আসবে, ও তোমায় শেষ করে দেবে। আসুক, রাফি দেখবে তোমার কান্না কতটা সুরে বাজে। তামান্না নীরের চুল মুঠো করে টেনে বলে, তোমার চোখে ভয় ভালো। আজ ভয় আর কামনার মধ্যেকার পার্থক্যটুকু তোমার দেহে লিখে দেবো আমি। রাফি তখন জানতে পারে নীরা নিখোঁজ। তখনই সে শান্ত, কিন্তু যখন সিসিটিভিতে মুখোশধারীতে দেখে তার চোখের ভাষা বদলে যায়। ওরা আমার নীরাকে ছুঁয়েছে, এখন আমি ওদের পুড়িয়ে দেব, নরক বানিয়ে দেব এই শহর। রাতে একসাথে 4টে গাড়ি ছুটে চলো পুরনো গ্যারেজের দিকে। চারপাশ থেকে ঘিরে ফেলে রাফির দল। নীরা, আমি এসেছি। গ্যারেজে ঢুকে সে দেখে নীরার গায়ে কিছু অংশে আঘাতের দাগ, চোখে জল। তামান্না তখনও দাঁড়িয়ে অস্ত্র হাতে। তোমার মালিকানা নষ্ট করলাম না রাফি, শুধু তোমার অহংকারটা ভাঙলাম। তুমি যা হারিয়েছো সেটা আমি ফিরিয়ে দিচ্ছি না, এখন যা নিতে এসেছি সেটা রক্ত। গুলি চলে, দুপাশ থেকে শব্দ। তামান্নার গায়ের পাশে গুলি লাগে, সে মাটিতে পড়ে। এখন থেকে কেউ যদি তোমার দিকে তাকায়ও আমি ওর চোখ গলিয়ে দিব। রাত গভীর। রাফি নীরাকে বিছানায় শুয়ে দেয়, তার আঘাতে হাত বুলিয়ে দেয় কোমল ভাবে, কিন্তু নীরার চোখে এক অন্যরকম প্রশ্নের ছায়া। তুমি কিভাবে জানলে আমি কোথায় ছিলাম? তোমার ফোনে ট্র্যাকিং সফটওয়্যার ছিল, আমি তোমায় হারাতে পারি না। তুমি কেমন করে এত লোক মেরে ফেললে? তুমি তো একদিন স্বাভাবিক ছেলে ছিলে, এত রক্ত কিভাবে তোমার হাতে এলো? তুমি আমার শরীর ভালোবাসো নীরা, কিন্তু যদি আমার অতীত জানো তাহলে হয়তো আমায় ছুঁতেও ভয় পাবে। পরের দিন নীরা রাফির ফ্ল্যাটে এক গোপন ঘরে দরজা খোলে। ভিতরে শুধু অন্ধকার নয়, দেওয়াল জুড়ে ছবি, অস্ত্র, মৃত লোকজনের রেকর্ড। এইসব কি তোমার শিকারের তালিকা? তারা কেউ সাধু ছিল না, তারা আমার মাকে মারছিল, আমার বাবার রক্ত শুকিয়ে দিয়েছিল। আমি তাদের বিচার করেছি নীরা, আমার মতো করে। তুমি কি খুনি? আমি প্রেমিক যদি তুমি আমার বিচার করো, আমি দানব যদি তুমি আমায় ত্যাগ করো। নীরা চুপচাপ দাঁড়িয়ে। রাফি ধীরে ধীরে তার শরীর ছুঁয়ে বলে, আমার ছায়া ভয়ঙ্কর, কিন্তু আমার ছোঁয়া শুধু তোমার জন্য। তুমি যদি চাও আমি আমার অস্ত্র ভেঙে ফেলবো, শুধু আমাকে ছুঁয়ে বলো তুমি এখনো আমায় চাও। তোমার ছোঁয়ায় আমি সব ভুলে যাই, আমার শরীর হয় আগুনের গন্ধে ভরা। রাফি, আমি তোমার দানবতাকেও ভালোবাসি। রাফি ঠোঁট নীরার ঘাড়ে ছুঁয়ে গেল, শরীরের প্রতিটি স্নায়ু যেন বিস্ফোরণ হয়ে যায়। তোমার চোখে যদি রক্ত থাকে থাকুক, কিন্তু আমার এখন শুধু তুমি। আমার বুকের নিচে তোমার নাম দগদগে আগুনের লেখা। তাহলে আসো, আমার দানবতাকে ছুঁয়ে দেখো,
কতটা গভীর ভালোবাসা লুকিয়ে রেখেছি তোমার জন্য। সেই রাতে বিছানায় শুধু ভালোবাসা ছিল, ছিল ভয়, পাপ আর অদম্য কামনা সুর। ভোরবেলায় নীরা যখন ঘুম থেকে ওঠে দরজার সামনে একটা ছোট্ট গিফট বক্স দেখে, ভিতরে একটা সাদা শাড়ি আর রক্তমাখা চিঠি। তোমার শরীরে এবার সাদা রংটাই চাই, কারণ রংটা কালো রঙে লাল হবে। রাফি, কেউ আমার পেছনে লেগেছে। চিঠিতে লেখা আছে কাল আমাকে খুন করা হবে। তারা আমার শিকার হয়েছে আগে, এবার তাদের শেষ নিঃশ্বাস আমি নিজের হাতে ছিঁড়ে আনবো। রাফি নীরাকে নিয়ে সেফ হাউসে চলে যায়, কিন্তু ও জানে এই খেলা এবার আরও বড় পরিসরে শুরু হয়েছে। শহরের গ্যাং ও সিন্ডিকেট বসদের এক গোপন বৈঠকে নীরার ছবি তখনও দেখানো হয় প্রজেক্টরে। রাফির তাগড়া প্রেমিক, ওর শরীর ভেঙে দিলে রাফির মনও ভেঙে যাবে। আগে মেয়েটা, পরে রাফি। কাদির একসময় রাফির মাকে অপমান করেছিল এবং সেই ক্ষত ভুলতে পারেনি রাফি। এদিকে নীরা সেফ হাউসে আয়নায় নিজের গায়ে পূর্ণ আঁচড়ে দাগ দেখছে। এই শরীর শুধু রাফির স্পর্শে কেঁপেছে, কিন্তু আজ চারপাশে অজানা ছায়ায় রক্ত ঠান্ডা হয়ে আসছে। তুমি যদি ভাঙো আমিও ভেঙে পড়বো, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো পুরো শহর আমার পায়ের নিচে কাঁদবে। রাতে নীরা আর রাফি একসাথে এক মোমবাতির আলোয় কেবল শরীর আর নিঃশ্বাসের শব্দ। তোমার বুকে মাথা রাখলেই আমার ভয়গুলো মরে যায়। তোমার গায়ের প্রতিটি দাগ আমার অস্তিত্বের চিহ্ন, কেউ ছুলে সে চিহ্নে আগুন জ্বলবে। কিন্তু হঠাৎই জানালার বাইরে ধাই এক গুলি এসে দেওয়ালে লাগে। নীরা, নিচে যাও। স্নেহ আর কামনার মাঝে হঠাৎ রক্তের গন্ধ। সেই রাতে শুধু চুমু নয়, চোখে চোখে রেখে যুদ্ধ শপথ নেয় ওরা। দুপুরের রোদ। নীরা এক বন্ধুর সাথে ঢাকার গুলশানের এক অভিজাত শপিং মলে ঢোকে। রাফি বাইরে গাড়িতে অপেক্ষা করছে। হঠাৎ তিনজন মুখোশধারী লোক নীরাকে জোর করে এক অন্ধকার রুমে টেনে নিয়ে যায়। ছাড়ো আমাকে, আমি বলছি। রাফি, আসলে তোমরা কেউ বাঁচবে না। তোমার রাফি তো এখন গাড়ির জানালায় গুলি খাচ্ছে, এবার তুমি প্রিন্সেস এক্সক্লুসিভ ডেড পার্টি। রাফির গাড়ির জানালায় গুলি লাগে, সে সামান্য আঘাত পায়, কিন্তু নীরা চিৎকার তার কানে পৌঁছায়। তোমরা আজ ভুল জায়গায় খেলছো, আমি আসছি হাড্ডি গুড়িয়ে দিতে। নীরার মুখে কষ্টেপ, হাত পা বাঁধা। একজন মুখোশধারী লোক তাকে ছুঁয়ে বলতে থাকে, তুমি রাফির পছন্দ, তাই তোমার শরীরটা আগে ছিঁড়ে দেখেনি। তোমরা যদি আমায় ছো, রাফি তোমাদের ছায়াকেও পুড়িয়ে দেবে। ঠিক সেই সময় দরজা ভেঙে ঢুকে রাফি, সাদা শার্টে রক্ত, হাতে পিস্তল। তোমরা আমার শরীর ছুঁয়েছো না, আমার ভালোবাসার শরীর ছুঁতে চেয়েছিলে, এখন তোমাদের শরীর পচবে। গুলি ছুটে যায় একটার পর একটা। রাফির চোখে নেশা নয়, আগুন। রাফি নীরার বাঁধন খুলে তাকে জড়িয়ে ধরে। তোমার সেই রক্তমাখা মুখটা আমি ভয় পাচ্ছি, অথচ তোমার বুকে লুকাতে চাই। তোমার শরীর কেউ ছুঁতে পারবে না, কারণ আমার ভালোবাসা এখন একটা যুদ্ধ। সেই রাতে হোটেলের রুমে নীরা রাফির বুক ছুঁয়ে বলে, তুমি যদি মারো তখন ভয় পাই, কিন্তু যখন জড়িয়ে ধরো তখন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি। তোমার শরীর শুধু আমার যুদ্ধক্ষেত্র, আর আমার ঠোঁট হলো বিজয় পতাকা। বিছানায় তখন যুদ্ধ থেমে গেছে, কিন্তু শরীরের কামনার আগুনে ভালোবাসা চিৎকার করে ওঠে। গভীর রাতে রাফি ল্যাপটপে একটি ফোল্ডার খুলে ফ্যামিলি ডার্ক সাইড নামের ভিডিও। এই ফোল্ডার একসময় তার মা রেখে গিয়েছিল। তখন তা খুলে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দৃশ্য। ভিডিওতে দেখা যায় এক গুদাম করে রাফির বাবা হাত বাঁধা অবস্থায় আর সামনে দাঁড়িয়ে। তুই এত সৎ ছিলি বল, এখন তোকে দেখছি কিভাবে তোর রক্তের গন্ধ ওঠে। মাহির চৌধুরী, এই নামটা শুনলেই রাফির হাত কাঁপে না, বরং শক্ত হয়ে যায়। আমার বাবা সৎ ছিল, তুমি ছিলে বিষাক্ত, এবার আমি সেই বিষ নিঃশেষ করব। সে রাতে নীরা জানে না কি ঘটেছে। রাফি তার কাঁধে হাত রেখে বলে, তুমি জানো আমি কেন আজকাল এতটা উগ্র হয়ে উঠেছি? আজ তোমাকে জানাতে হবে। তুমি যা বলবে আমি শুনবো, কিন্তু আমার শরীর যেন তোমার রক্তের প্রতিশোধে না ভরে যায়। তোমার শরীর আমার শান্তির জায়গা, কিন্তু এখন ওর প্রতিটি স্পর্শে আমি প্রতিজ্ঞা নিচ্ছি, মাহির চৌধুরীকে আমি টুকরো টুকরো করে ফেলবো। নীরা ওর ঠোঁটে ঠোঁট রেখে বলে, তুমি মারো, জ্বালো, ভাঙো, কিন্তু রাতে ফিরে এসো আমার কাছে, কারণ এই শরীর শুধু তোমার। দিন রাফি আর নীরা গিয়েছিল একটি গ্ল্যামার্স পার্টিতে। সেই পার্টির হোস্ট সাবিনা মাহির, মাহির চৌধুরীর একমাত্র মেয়ে রাহি। রাফি ছদ্মনামে সেখানে উপস্থিত, চোখে কালো সানগ্লাস, মুখে হাসি। আপনার নাম রোহান, তাই তো? আপনি আসলেই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং লোকদের সাথে ইন্টারেস্টিং খেলা হয় মিস সাবরিনা।
নীরা একটু দূরে দাঁড়িয়ে, কিন্তু তার চোখে আগুন, কারণ সে দেখছে তার প্রেমিক অন্য নারীর সঙ্গে হাসছে। এই খেলা তুমি খেলছো রাফি? তাহলে আমি বুঝিয়ে দেব কে কার শরীরে খেলা খেলতে পারে। পার্টি শেষে রাত বাড়ে। নীরা রাফিকে জিজ্ঞেস করে না কিছু, বরং সে নিজের ফাঁদে ফেলার প্ল্যান সাজায়। পরের দিন দুপুরে নীরা নিজেই সাবিনার অফিসে যায়। ও, তুমি তো সেই পার্টিতে এসেছিলে রোহানের সঙ্গে। হ্যাঁ, আমি ওর ক্লোজ বন্ধু, তবে এখন থেকে আমি তোমার বন্ধু হতে চাই। ইন্টারেস্টিং, এত হট আর কনফিডেন্স মেয়ে তুমি। আই লাইক বোল্ড ওম্যান। নীরা টেবিলের উপর ঝুঁকে বলে, বোল্ড হতে হলে শরীরের কনফিডেন্স দরকার, আর সেটা আমার আছে, ঠিক যেমন তোমারও আছে। তাহলে একটু গেম খেলি। সাবিনা প্রথমে একটু দ্বিধায় পড়ে, তারপর ফিসফিসে বলে, ডিনার টু নাইট অনলি আস, লেটস সে হু বোল্ড ইউ রিয়েলি আর। সে রাতেই অন্যদিকে রাফি ঢুকে পড়ে মাহির বিশাল বাংলায়, চোখে নাইট ভিশন গগলস, রাতে হাতে এক পুরনো ম্যাপ। নিচতলার স্টোর রুমে বাবার কেসের ডকুমেন্টস লুকানো ছিল, এখন ওখানে ঢুকতে হবে, নইলে ইতিহাস পুড়ে যাবে। দরজা খুলতেই এক প্রাচীন ফাইল খুলে যায়। কেস 2009, SH রফিকুল নামের লাল ফাইল। হঠাৎ পিছন থেকে কড়া আওয়াজ, কে ওখানে? তোর শেষ দেখা। কাটকে বেঁধে রাফি ব্যাগে ফাইল ঢুকিয়ে বেরিয়ে আসে। সেই রাতে ডিনারে নীরা লাল ডিপনেক গাউন পরে আসে। সাবিনার চোখে পড়ে আগুন। তুমি সত্যি অনেক বেশি ডেঞ্জারাস। তুমি ভাবছো আমি তোমার ফ্লার্টিংয়ে ভাঙবো? না, আমি তোমার কাছ থেকে তোমার সব কিছু বের করে আনবো, এমনকি তোমার বাবার গোপন তথ্য। তুমি কি রোহনের প্রেমিকা? আমি তার প্রেমিকা না, আমি তার অস্ত্র, যেটা তোমার শরীর দিয়েও তোমার বাপের খুনের ইতিহাস বের করে আনতে জানে। সাবিনার মুখ সাদা হয়ে যায়, আর নীরার চোখে তখন বিজয়ী হিংস্র আলো। নীরার ঠোঁটে ঠোঁট ছিল না, আর ছিল আগুনের চাপ। ঘরের আলো মিলান, পদ্মার জানালা পর্দা ধীরে ধীরে উঠছে বাতাসে। তোমরা যা জানো সবটা জানো না, আমার বাবার আসল চেহারা কেউই জানে না। বলো, না হলে আমি তোমাকে এমনভাবে এক্সপোজ করব, মিডিয়াতে তুমি মুখ দেখাতে পারবে না। 2009 সাল আমার বাবা একটা ডিল করেছিল এক বিদেশি মাফিয়া গ্রুপের সঙ্গে। সেই ডিল ফাঁস করতে চেয়েছিল তোমার রাফির বাবা, কিন্তু সাবিনা কাপা কাপা গলায়, তোমার রাফির বাবাকে একটা শিশুর খুনের ফাঁদে ফেলা হয়। শিশুটিকে আমার বাবা নিজ হাতে পুঁতে ফেলেছিল, ওই রেকর্ড করা ছিল। বলো। রাফি নিজের ঘরে ফাইল খুলে ভিতরে সিডিটা চালায়। সেখানে দেখা যাচ্ছে এক উঁচু পাহাড়ের পেছনে খনন করা গর্তে কাঁদতে থাকা একটা শিশু, যার নাম আরমান। সেই মুহূর্তে রাফির চোখ থেমে যায়, জল গড়িয়ে পড়ে, কিন্তু ঠোঁট আঁকড়ে ধরে। তুই শিশুকে পুঁতে রাখছিস, আমি তোকে জীবন্ত আগুনে পোড়াবো। পরদিন রাতে নীরা ফিরে আসে রাফির কাছে। দুজনের চোখে রাগ, শরীরে জ্বালা, কিন্তু মনের গভীরে শুধু একে অপর। তোমার বাবার কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে রাফি। তুমি আমার আগুন। নীরা, এখন আমাদের শরীর দিয়ে নয়, শপথ দিয়ে যুদ্ধ করতে হবে। তবে আজ রাতে শুধু প্রতিশোধ নয়, আমি চাই তুমি আমার শরীরে প্রতিজ্ঞা লেখো। রাফি নীরাকে বিছানায় ঠেলে দিয়ে বলে, তোমার শরীর আজ আমার অস্ত্র হবে। আমি এই প্রতিটি চিহ্নে লিখব, নীরা শুধু আমার। মিলনে তীব্র আগুনে মিশে যায় শরীর ও প্রতিজ্ঞা। দুজনেই তৈরি হয় যুদ্ধের জন্য। রাত 3টা, পুরো শহর নিস্তব্ধ, কিন্তু রাফি আর নীরার চোখে ঘুম নেই। সাদা রঙের এক পুরনো SUV ছুটে চলেছে শহরের বাইরে, উত্তরাঞ্চলের এক নির্জন পাহাড়ের দিকে। তুমি জানো, এটা শুধু প্রমাণ খোঁজার মিশন নয়, এটা আমার বাবার আত্মার শান্তি আনার অভিযান। আর আমার জন্য এটা সেই শিশুটির আত্মার সান্ত্বনা, যে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষের কাছে হেরে গিয়েছিল। গাড়ির হেলমেট কাঁপতে থাকা পাহাড়ি রাস্তায় চলে উঠল, সাথে হৃদয়ের উত্তাপ যেন আরো বেড়ে যাচ্ছে। প্রায় 3 ঘন্টা পর তারা পৌঁছে যায় সে নির্জন জায়গায়, এক পরিত্যক্ত পাহাড়ি গোডাউন, যার পেছনে ঘন জঙ্গল। এই জায়গাটার নিচে, এখানে খোঁড়ো। নীরা ও রাফি মাটি খুঁড়তে থাকে, ঘাম ঝরছে, নিঃশ্বাস ভারী হচ্ছে। হঠাৎ নীরার কুন্দি লাগে কিছুতে। কিছু একটা আছে বক্সের মতো। তারা মাটি সরিয়ে বের করে কাঠের ছোট্ট একটা বাক্স। বাক্সের গায়ে ধাতব লেখায় খোদাই আরমান 2009। এই তো, এই শিশুটার কবর, বাবার জীবনের সবচেয়ে কালো অধ্যায়। আর ওই বক্সটাও হবে মাহির চৌধুরীর শেষ। কিন্তু কবরের বাক্স হাতে নেওয়ার আগেই আশেপাশের ঝোপ থেকে ভেসে আসে কণ্ঠস্বর, তোমাদের অনেক সাহস হয়েছে রে, শেয়ালের গর্তে ঢুকেছ। চারপাশে 5-6 জন মুখ ঢাকা
আত্মাই, হাতে আগ্নেয়াস্ত্র। রাফি নীরাকে পেছনে টেনে নেয়। তুমি দৌড়াও নীরা, এই বাক্স নিয়ে চলে যাও। তোমাকে ছেড়ে আমি পালাবো না। গুলি ছুটে আসে, নীরা গুলি এড়াতে গড়িয়ে পড়ে। রাফি দুজনকে এক ঝোপে কাবু করে, বাকি চারজন চারিদিকে ঘিরে ফেলে। এইবার তোমাদের শেখাবো বাবা কিভাবে লড়তো। তুমুল লড়াই, ঘুষি, গুলি, রক্ত, ধুলে গড়গড়ি খাওয়া রাফি শেষে আততায়ীদের কাবু করে নীরার হাত ধরে দৌড়ে দেয় পাহাড়ের নিচের দিকে। তুমি যদি মরে যেতে আমি বাঁচতাম না রাফি। আমার প্রাণ এখন তুমি। আমাদের মিলনের চেয়ে বড় যুদ্ধ আর কিছু নেই। ভোরের আলো ফোটার আগেই রাফি আর নীরা ছুটে আসে ঢাকার এক পুরনো পত্রিকা অফিসে সাংবাদিক তাসনিম আহমেদের কাছে। তিনি একমাত্র সাহসী নারী যিনি ক্ষমতার বিরুদ্ধে কলম ধরেন। তোমরা জানো এই প্রমাণ যদি সত্যি হয় পুরো দেশের রাজনীতি কেঁপে যাবে। আমার বাবার জীবন গেছে সত্যি চাপা দিতে গিয়ে, এখন সময় তার রক্তকে ন্যায়ের আলোয় ফিরিয়ে আনার। আর আমরা কেউ আর পেছনে ফিরবো না। আজ যা হবে তা হবে, শেষ খেলা। তাসনিম তখনই অফিসের সিসিটিভি চেক করতে বলেন, আর তখনই তারা দেখে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে মাহির চৌধুরীর বডিগার্ড কামিল এবং আরও কয়েকজন অস্ত্রধারী। তাসনিম ভয় না পেয়ে পেজ ডিজাইনদেরকে ডাকলেন, ভিডিও ফুটেজ সহ খবর তৈরি করলেন এক্সক্লুসিভ হেডলাইন দিয়ে। মাহির চৌধুরী শিশু হত্যা ও প্রমাণ ধামাচাপা দেওয়ার পেছনে নায়ক। এই নিউজ আজ দুপুরে ছাপা হবে না, লাইভে যাবে এখনই। অফিসের ভেতরে তৈরি হয় এক মিনি স্টুডিও। রাফি আর নীরা তখন দরজার বাইরে বন্দুক হাতে পাহারা দিচ্ছে। আজ আমি যা বলছি তার জন্য হয়তো আমি মরতে পারি, কিন্তু সত্যিটা আর চাপা থাকবে না। ঠিক লাইভ চলাকালীন বাইরে শুরু হয়ে যায় গোলাগুলি। কামিলের গুলি ভেদ করে একবার তাসনিমের ঘরের কাজ ভেঙে পড়ে। নীরা, তাসনিমকে রক্ষা করো, আমি সামলাচ্ছি বাইরে। গুলির ধোঁয়া, কাঁচ ভাঙ্গার শব্দ, আর একদিকে তাসনিমের সংবাদ পাঠ, সব মিলিয়ে এক বিদ্রোহের মুহূর্ত। একটানা আধা ঘন্টা লড়াই শেষে রাফি ও নীরা অফিসের ছাদে উঠে পড়ে। তুমি বাঁচবে তো রাফি? তোমার ঠোঁটের আগুনেই আমি যুদ্ধ করতে শিখেছি। তুমি পাশে থাকলে কেউ কিছু করতে পারবে না। সেই মুহূর্তে নীরা ও রাফি একে অপরকে জড়িয়ে ধরে। আগুন, ধোঁয়া, রক্ত সবকিছুর মাঝেও ঠোঁটের মিলনে একটা প্রতিজ্ঞা জন্ম নেয়। এই প্রেম শুধু ভালোবাসা নয়, এই প্রেম প্রতিশোধের অস্ত্র। আজ রাতটা তুমি আমার হয়ে থাকো, কারণ কাল থেকে তুমি দেশের হয়ে লড়বে। তোমার শরীরের প্রতিটি চিহ্ন আমার শপথ। যে শত্রু তোমায় ছোঁয়ার চেষ্টা করবে আমি তাকে ছিঁড়ে ফেলবো। সকাল 8টা। মাহির চৌধুরীর গুলশানের প্রসাদ সম বাড়ির ড্রয়িং রুমে বিশাল টিভি স্ক্রিনে চলতে তাসনিমের লাইভ ভিডিও। চোখের সামনে ভেঙে যাচ্ছে তার গড়া রাজ্য। এই মেয়ে, এই রাফি, ওদের গুলি করে কুকুরের মতো ফেলে দাও রাস্তায়। বস, আমরা খুঁজে পেয়েছি। রাফি নীরা এখনো এই শহরের ভেতরে আছে, কিন্তু মিডিয়া এখন তাদের হিরো বানিয়ে ফেলেছে। তাহলে তাদের মৃত্যু হবে আরও ভয়ঙ্কর। রাস্তায় টাঙিয়ে রাখো লাশ, যাতে কেউ সাহস না করে মুখ খুলতে। ঠিক তখনই মাহির পিছনে ঘরে এসে কানে কানে কিছু বলে। খবরটা শুনি মাহিরের মুখ ফ্যাকাশে। তাসনিম এখনো বেঁচে আছে? না, শুধু বেঁচে না বস, সে বলেছে পরবর্তী লাইভে ভিডিও ফুটেজ দেখাবে, শিশুর লাশের ছবি। তাহলে শুরু হোক গেম অফ ব্লাড। শহরের এক পুরনো সিনেমা হলের নিচে গোপনে সেফ হাউসে আশ্রয় নিয়েছে রাফি ও নীরা। বাইরে পুলিশের ভ্যান, সাংবাদিকদের ক্যামেরা আর আত্মঘাতীদের গুলির শব্দ। সব থেকেও তাদের সেই ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমরা হয়তো কাল সকালে বেঁচে থাকবো না, আজ রাতে শুধু আমার হয়ে থাকো। তুমি যদি শেষ রাত চাও তাহলে আমি দেব আমার সমস্তটুকু দিয়ে। তপ্ত নিঃশ্বাসে, ঠোঁটে মৃদু স্পর্শে, গলা কাছে ঝরে পড়া চুম্বনে সেই ঘর জেগে ওঠে প্রেমের অগ্নিশিখা। তাদের ভালোবাসা কোনো কোমল আবেগ নয়, যেন যুদ্ধের আগে শরীরে লেখা একটা প্রতিজ্ঞা। তোমার বুকের শব্দ শুনেই মনে হয় আমি অমর। আমার শরীরে তোমার দাগ থাকুক, যাতে মৃত্যুর পরও প্রমাণ থাকে আমি এক যুদ্ধবাজ প্রেমিকের নারী ছিলাম। তোমার ত্বকে আজ শুধু ভালোবাসা নয়, ছুঁয়ে দেব প্রতিশোধের আগুনও। সে রাতে শরীর আর হৃদয়ের মিশলে জন্ম নেয় এক অভিশপ্ত প্রেম, যার শেষ হবে না রক্তের বিনিময়ে। রাত 3:30। সাংবাদিক তাসনিম ভিডিও ফুটেজ সম্পাদনা তৈরি করছেন সবচেয়ে ভয়ঙ্কর প্রতিবেদন, শিশু আরমানের মৃত্যুর আসল প্রমাণ। ঠিক তখনই বিস্ফোরণ। স্টুডিওর পিছনে দরজা উড়ে যায় প্রমাণ আঘাতে। আগুন ছড়িয়ে পড়ে পুরো অফিসে। তোমরা আগুনে সত্যি পড়াতে চাও? তাহলে জেনে রাখো, আমি আগুনে জন্মানো এক সৈনিক।
তাসনিমের চোখের সামনে সমস্ত সার্ভার ধ্বংস হয়ে যায়, কিন্তু ঠিক আগে সে এক কপি ভিডিও পেন ড্রাইভে সেভ করে দেয় এবং ফোন করে রাফিকে। আমাদের হাতে দিচ্ছি এই যুদ্ধের শেষ তীর। পেন ড্রাইভটা পৌঁছে দাও মিডিয়ার কেন্দ্রে আর বাঁচাও ইতিহাস। সকাল 6টা। শহর তখনও ঘুম জড়ানো, কিন্তু রাফি ও নীরার চোখে ঘুম নেই, শুধু আগুন। তাসনিমের দেওয়া পেন ড্রাইভটা হাতে নিয়ে তারা রওনা দেয় জাতীয় টেলিভিশন ভবনের দিকে। রাস্তায় ওরা যে কোনো সময় থামাবে। এই পেন ড্রাইভে মাহিরের কবর লেখা আছে। আমাদের গতি কমালে মরবো, বাড়ালে ও মরবে। তুমি বলো কার মৃত্যু আগে দরকার? আমার মনে হয় ওর মৃত্যুটা আমি দেখতে চাই সামনে দাঁড়িয়ে। তারা চলতে থাকে মোটর বাইকে শহরের অলিগলি পেরিয়ে হৃদয়ের স্পন্দনকে সময়ের সঙ্গে মেলাতে মেলাতে। সকাল 7টা। জাতীয় টেলিভিশন ভবন ঘিরে রেখেছে মাহিরের লোকজন। কালো পাঞ্জাবি পরে কামিল দাঁড়িয়ে আছে সামনে, হাতে একটা M16 রাইফেল। যদি বীরও হও সামনে এসো, যদি প্রেমিক হও মরো। প্রেমিকরাই শেষ পর্যন্ত বীর হয়। নীরা কভার দিচ্ছে। রাফি ডানে পাশে লাফ দিয়ে ঢুকে যায় বিল্ডিং এর ভেতরে। গুলির শব্দে কেঁপে ওঠে দেওয়ালগুলো। রাফি দৌড়াও, কন্ট্রোল রুম সোজা সামনের করিডোরে। রাফি দৌড়ায়, পিছন থেকে কামিলের গুলি তার কাজ ছুঁয়ে যায়, রক্ত ঝরে, কিন্তু সে পড়ে না। সকাল 7:10। রাফি কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। অফিসাররা প্রথমে থমকে যায়, তারপর ভিডিও দেখে বোঝে এই ছেলে সত্যিকারের নায়ক। সারা দেশের মানুষ চোখ মেলো, এই ভিডিওতে যে শিশুটার রক্ত সেটা তোমার ভবিষ্যৎ। এই লাশের পেছনে যে মুখটা দেখছো সে মাহির চৌধুরী। স্ক্রিনে ভেসে ওঠে শিশুর মৃতদেহ, হাসপাতাল চেম্বারে মাহিরের পয়সা ছুড়ে দেওয়া আর মাফিয়াদের জাল। আমার নাম রাফি, আমি একজন গরিব ছেলের প্রেমিক। আমি বিদ্রোহ করেছি ভালোবাসা দিয়ে। এখন যদি মরিও তবু মাথা উঁচু করে মরবো। তুমি মরবে না, কারণ তুমি এখন জনগণের রক্ত। দেশের মানুষ ফুঁসে ওঠে। সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় সেই লাইভ ভিডিও দিয়ে। মাহির চৌধুরীর নাম এখন ঘৃণার প্রতীক। বাংলোর ছাদে তখন টুপটাপ বৃষ্টি। নীরা ও রাফি এক চাদর জড়িয়ে বসে আছে। নীরবতা আর উত্তাপ তাদের চারপাশে ঘুরছে। তোমার শরীরটা কেন জানি বৃষ্টির ছোঁয়ার মতো ঠান্ডা না, বরং আগুন। তুমি নিজেই তো আগুন, আমি তো শুধু পুরি তোমার স্পর্শে আর তোমার ওই মায়াবী চোখে। তুমি কি এখনো আমাকে শুধু শরীর দিয়ে চাও? আমি তোমার প্রতিটা নিঃশ্বাস চাই, যেটা ঠোঁট ছুঁয়ে বের হয়, যেটা বুক কাঁপিয়ে তোলে। নীরা ধীরে ধীরে মুখটা রাফির বুকে গুজে দেয়। তার আঙ্গুল রাফির পেটের উপর নাচে। একটানা বৃষ্টির আওয়াজ যেন তাদের শরীরের ভিতরে সুর ছুঁয়ে যায়। তোমার এই ছোঁয়া আমি চাই, যেন থেমে না যায় কোনোদিন। তোমাকে ছুঁয়ে আমি বেঁচে আছি। সেই রাতে নীরা আর রাফি বাংলোর বেডরুমে। হালকা আলো, পাতলা সিল্কের গাউন পরে নীরা বিছানায় ধারে বসে। রাফির চোখে তখন তীব্র আগুন। তোমার এই চুলের গন্ধ আমাকে পাগল করে তোলে। তুমি ছাড়া আমি আমার শরীরটাই চিনতে পারি না। রাফি গাউন সরিয়ে তার কাঁধে ঠোঁট রাখে। নীরার দেহ শিউরে ওঠে। নীরার শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। রাফির ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর একটু নিচে নামো, সেইখানে আমার নিঃশ্বাস আটকে যায়। তোমার ত্বক এত কোমল কেন? আমি তো প্রতিবার ভাঙি তোমায় ছুঁয়ে। এক একটা চুমু, এক একটা স্পর্শ যেন বিদ্যুৎ। বিছানা ধীরে ধীরে ভিজে ওঠে ঘামার আবেগে। পরের দিন সকালে নীরা আয়নার সামনে, গলায় এখনো রাফির চুমু দেখ। সে হেসে উঠে বলে, তুমি আমাকে দাগে দাগে চেনাও। এই দাগ শুধু ভালোবাসার না, আমার মালিকানার চিহ্ন। এমন সময় বাইরের দরজায় একটা খাম পড়ে। নীরা কুড়িয়ে নিয়ে খুলে পড়ে। রাফি, এটা মাহির পাঠিয়েছে। খামে লেখা, আজ রাতেই সব শেষ হবে। নীরা তোমার নয় রাফি, তুমি বাঁচাতে চাও? একা এসো পাটুলি ব্রিজে। রাত তখন 11টা। রাফি একা পটুলা ব্রিজের দিকে রওনা হয়েছে। চারিদিকে ঝাঁকে ঝাঁকে কুয়াশা। গাড়ির স্টিয়ারিং চেপে ধরে সে নিজেই ফিসফিস করে বলছে, নীরা, তোকে ছোঁয়ার আগে যদি মাহির হাত তোর গায়ে পড়ে, আমি পুরো শহর জ্বালিয়ে দেব। তার ফোনে নীরার মেসেজ আসে, ওর ফাঁদে পা দিও না রাফি, প্লিজ রাফি, আমি বাঁচতে চাই তোমার জন্য, মরতে না। তুই মরবি না নীরা, মরবে সে যে তোকে ছুঁতে চেয়েছে। পুলা ব্রিজের নিচে অন্ধকার ঘেরা গোডাউন। নীরা হাত বাঁধা অবস্থায় পড়ে আছে, চোখে পলক নেই। তোর সেই হিরো আজ আসবেই, আরও ও এলেই তোর প্রেমের কাহিনী এখানেই শেষ। তুমি রাফিকে চেনো না, সে এলে শুধু আমাকে নিয়ে যাবে না, তোমার প্রাণও নিয়ে যাবে। সেই মুহূর্তে গুদামে দরজায় লাথি মেরে ঢুকে পড়ে রাফি। চোখে আগুন, হাতে লোহার রড। নীরা যদি এক ফোঁটা কাঁদে, আমি তোমার মাথা ছিন্ন করে ফেলবো মাহির। আয় না তাহলে প্রেমিক।
শুরু হয় রক্তক্ষয়ী লড়াই। মাহির 4-5 জন গুন্ডা নিয়ে আসে, কিন্তু রাফি পেছনে তাকায় না। একটা ঘুষি, একটা কিক, এক এক করে পড়ে যায় সবাই। রাফি পেছনে দেখো, মাহির পিস্তল বের করেছে। রাফি ঝাঁপিয়ে পড়ে, মাহির হাত থেকে পিস্তল ছিটকে পড়ে যায়, কিন্তু তার হাতে একটা ছুরি, আর সেটাই নীরার গলার কাছে। 1 ইঞ্চি এগোলেই নীরার গলায় ছুরি চালিয়ে দিব। আমার প্রাণ নিয়ে যা, কিন্তু ওকে ছেড়ে দে। হঠাৎ নীরা নিজের কনুই দিয়ে মাহির গায়ে আঘাত করে। রাফি সেই সুযোগে ছুরি কেড়ে নেয় আর মাহির হাতে ছুরি বসিয়ে দেয়। তুমি শয়তান। না, আমি প্রেমিক, আর প্রেমিক যখন শয়তান হয় তখন সে সব শেষ করে দেয়। আর মাহির হাতে ছুরি বসিয়ে দেয়। রক্তে ভেজা জামা, ক্লান্ত দেহ, তবুও চোখে ভালোবাসার দীপ্তি নিয়ে রাফিয়া নীরা একটা পুরনো গ্যারেজে গিয়ে লুকায়। চারিদিকে নিস্তব্ধতা, কেবল 2 হৃদয়ের দ্রুত স্পন্দন শোনা যায়। তোমার গায়ে এত রক্ত, ব্যথা লাগছে না? তুই পাশে আছিস, ব্যথার চেয়ে ভালোবাসা বেশি টের পাচ্ছি। তুমি মরতে যাচ্ছিলে, আমি আরেকটু দেরি করলে হয়তো তোকে হারিয়ে ফেলতাম। তুই ছাড়া আমি মরে আছি নীরা, এই জীবন শুধু তোর জন্যই বাঁচি। হঠাৎ বাইরে গাড়ির শব্দ। রাফি জানালাতে তাকিয়ে বলে, চুপ, কেউ এসেছে, পুলিশ না গুন্ডা বুঝতে পারছি না। রাফির ফোনে একটা নাম্বার থেকে কল আসে, নাম নাই, ছবি নাই। যাকে তুমি শেষ ভেবেছিলে সে তো ছিল আমার চাটুকার মাত্র। এবার রাফি খেলা হবে আমার সঙ্গে। তুই কে? যাকে সবাই ছায়া বলে। অন্ধকারের নিচে দাঁড়িয়ে থেকো না রাফি, কারণ এখন আলোয় এসেই মরতে হবে। যে নীরার দিকে তাকাবে তার আলো ছায়া আমি দুটোই পুড়িয়ে ফেলবো। নীরা হতভম্ব হয়ে যায়, রাফির দিকে তাকায়। নতুন কেউ, আরেকটা শত্রু? আরো ভয়ঙ্কর, এদের ভয় নেই, শুধু ধ্বংসই চাই। রাতে নীরা আর রাফি এক ঘরে এক খাটে। বাইরে টিপ টিপ বৃষ্টি, আর ভেতরে দুটো কাঁপতে থাকা শরীর, ভয়ের জন্য, ভালোবাসার জন্য। একদিকে শত্রুপক্ষ, আরেকদিকে নীরার স্পর্শ রাফিকে সব টেনশন ভুলিয়ে দেয়। আমার শরীর গরম হয়ে যাচ্ছে রাফি, আমি তোমার বুকের কাছে আসতে চাই, একদম গায়ে গায়ে। এই শরীর, এই নিঃশ্বাস সব তোর, আজ কাল চিরকাল। রাফি নীরার হাত ধরে কাছে টেনে নেয়, তার চোখের দিকে চেয়ে বলে, তুই শুধু আমার, এই গায়ের গন্ধ, এই কোমলতা সব আমার, আর কেউ এক চুলও ছুতে পারবে না। তুই যখন বলছিস আমার শরীর কাঁপে, তোর ছোঁয়ায় যেন আগুন জ্বলে ওঠে রাফি। বৃষ্টির শব্দে মিলিয়ে যায় দুজনের গভীর শ্বাস। গলা নিচে নামে ঠোঁট, আর বুকের ভেতর জেগে ওঠে ভালোবাসার দাবানল। সকালবেলা আশ্রয়কেন্দ্রের দরজা নিচে একটা চিঠি পড়ে থাকতে দেখা গেল। রাফি সেটা তুলে নিতে তার মুখ শক্ত হয়ে গেল। কার চিঠি? তোর শরীরের প্রতিটা ক্ষত আমি জানি, তোর ভালোবাসার প্রতিটা স্পর্শ আমি দেখেছি। এবার সময় হয়েছে, তুই নিজেই বুঝবি ভালোবাসা দিয়ে সবকিছু জেতা যায় না। দেখা হবে রাতে, যেখানে তোর ছোঁয়া তোকে ফাঁসাবে। কে এটা? রাফি, এটা কি কোনো গুন্ডা না পুলিশের কেউ? না, এটা নতুন কেউ, আর সে আমাদের একদম কাছ থেকে দেখছে। একাই বেরিয়ে পড়ে চিঠিতে দেওয়া ঠিকানার দিকে। একটা পরিত্যক্ত স্কুল বিল্ডিং, ভেতরটা অন্ধকার ছায়ে ভরা। বের হয়ে আয়, আমার মেয়েটার দিকে চোখ তুলে তাকানোর সাহস তোর কিভাবে হলো? তুই তাকে রক্ষা করতে চাস? তোকে আগেই নিজেকে প্রমাণ করতে হবে রাফি। ভালোবাসা দিয়ে গ্যাংস্টার হওয়া যায় না, খুন ছাড়া কিছুই প্রমাণ হয় না এই অন্ধকারে। আমি তোর মুখ দেখতে চাই। তোর ছায়াই তো আমার মুখ রাফি। তোর এই পুরানো ভুল, তোর বিশ্বাসঘাতকতা, তোর নিজের অতীত আমি, সেই ছায়া যা তোর চোখে এড়িয়েছিল এতদিন। রাফি ফিরে আসে রাতের বেলা। সে ক্লান্ত, আহত। নীরা তাকে দেখে ছুটে যায়। তোমার চোখে ভয় কেন রাফি? আমি ভয় পাই না, তোমার সাথে থাকলে মৃত্যুও জয় করে নিতে পারি। রাফি নীরার হাত ধরে কাছে টেনে নেয়। ক্লান্ত হয়ে নীরার ওপর শরীর হেলিয়ে দিয়ে বলে, তুই শুধু সাহসী না নীরা, তুই আমার অস্ত্র। তুই ছাড়া আমি মরুভূমির মতো শুষ্ক। তুমি যখন আমার গায়ের কাছে আসো, আমাকে আদর করো, তখন আমার শরীর গলে যায়। তোমার কণ্ঠ শুনলেই আমার শরীরে আগুন লাগে। এই ঠোঁট শুধু তোমার, এই শরীর শুধু তোমার, আমার সবকিছুই তোমার। যদি কখনো তোমার এক ফোঁটা অশ্রু ঝরে, আমি পুরো শহর জ্বালিয়ে দিব। ওরা একে অপরের গায়ে জড়িয়ে পড়ে। নিঃশ্বাসে মিশে যায় ভয় আর ভালোবাসা। রাফির বুকের মাঝে মুখ গুজে নীরা বলে, রাত্রি যতই অন্ধকার হোক, তুই আমার পাশে থাকলেই আমি জ্বলে উঠব। রাতের আধারে নীরাকে রেখে রাফি ছুটে যায় সেই জায়গায় যেখানে সব শুরু হয়েছিল। পরিত্যক্ত কারখানায় ছায়া অপেক্ষা করছে শেষ খেলার জন্য। তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি রাফি,
তুই কিভাবে ভাবলি যে ভালোবাসা দিয়ে এই অন্ধকার জগৎ বদলাবে? তুই যেই হও, আমার ভালোবাসা তোর গুলির চেয়েও শক্তিশালী। আজ আমি শুধু তোর মুখটা দেখব। ছায়া মুখোশ খুলে ফেলে। রাফির শখ, সে আর কেউ না, রাফির ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু তানভীর, যে একসময় গ্যাংস্টার দুনিয়ায় রাফির সাথে ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়ে হারিয়ে গিয়েছিল। তোর ছায়াই তোর আমার মুখ। রাফি, তুই পালিয়ে বেঁচেছিলি, আমি পচে গেছি অন্ধকারে। এখন আমি ছায়া, তোর শাস্তির প্রতিচ্ছবি। তুই যদি সত্যি আমার বন্ধু হতিস তাহলে জানতিস আমি কার জন্য বেঁচে আছি। নীরা হঠাৎ ছাদের ধ্বংসস্তূপ থেকে পড়ে যায় নীরা। সে গোপনে রাফির পিছু নিয়েছিল। গুলি চালায় তানভীর। রাফি ঝাঁপিয়ে পড়ে নীরার সামনে। গুলির শব্দ। নীরা, আমি তোমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। তুমি মরতে পারো না। তোমার ঠোঁট, তোমার গলা, তোমার শরীর সব আমি ছুঁয়ে রাখবো প্রতিটা নিঃশ্বাসে। রাফি শেষ শক্তি দিয়ে তানভীরকে পরাস্ত করে। তানভীর রক্তাক্ত অবস্থায় হেসে ওঠে। তুই জিতলি, কিন্তু অন্ধকার কখনো মরবে না। সবকিছু জয় করে রাফি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। কয়েক সপ্তাহ কেটে গেছে। শহরের সব কোলাহল থেকে দূরে, সব দুঃস্বপ্নের শেষ রেখার উপরে গ্রামীণ এক নির্জন বাড়ি। চারদিকে খোলা মাঠ, বাতাসে ভেসে আসছে শুকনো ঘাসের গন্ধ। ঠিক মাঝখানে চাউনির নিচে বসে আছে রাফি আর নীরা। নীরা মাথা রেখে রাফির বুকের উপর। নীরব নিস্তব্ধতায় ওদের হৃদয়ের শব্দ শোনা যাচ্ছে যেন। তুই জানিস রাফি, তোকে যখন ওভাবে রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম আমার পৃথিবী থেমে গিয়েছিল। এখনো রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। তোকে হারানোর ভয়টা আজও বুকের ভেতর আঁচড় কাটে। আমি তোর বুকের গন্ধে আবার বাঁচতে শিখেছি নীরা। তুই না থাকলে আমি ফিরতেই পারতাম না। তুই আমার সেই আলো যা অন্ধকারে আমাকে পথ দেখায়। নীরা একটুখানি উঠে রাফির চোখের দিকে তাকায়। সেই চেনা দৃষ্টি, যেটা ভালোবাসার চাইতেও গভীর, আগুনের চাইতেও উষ্ণ। আমি চাই প্রতিদিন তোর ঠোঁটে একটা চুমু খেয়ে দিন শুরু করব। তোর হাতে হাত রেখে যদি হাঁটি, পৃথিবীর কোনো ভয় আমাকে স্পর্শ করতে পারবে না। তুই যদি আমার পাশে থাকিস, আমি আবার রক্তাক্ত হব, তবুও কোনো ভয় নেই। তোর চোখে চোখ রেখে মরে যেতে পারি নীরা। নীরা ধীরে ধীরে উঠে রাফির কোলে গিয়ে বসে। ওর চোখ দুটো জ্বলছে। শরীরের প্রতিটা রন্ধ্রে ভালোবাসার আকাঙ্ক্ষা গর্জে উঠছে। আজ আমি শুধু তোকে চাই রাফি। আমি তোর স্পর্শে, তোর শরীরে উত্তাপে নিজেকে হারিয়ে ফেলতে চাই। আজ আমি তোকে বুকের ভেতর নিয়ে জেগে থাকতে চাই সারা রাত। তুই জানিস না আমি কতবার কল্পনা করেছি তোর ত্বক আমার আঙ্গুলে জড়িয়ে আছে, তোর ঠোঁট আমার শ্বাসে মিশে আছে। আজ তুই থেমে যাস না নীরা। ঠোঁটের ঠোঁট ছুঁয়ে ফেলে। সেই চুমুতে কোনো দ্বিধা নেই, শুধু জমে থাকা অভিমান আর উষ্ণতা, ভালোবাসা। নীরার আঙ্গুলে জড়িয়ে পড়ে রাফির চুল। রাফির ঠোঁট খুঁজে নেয় নীরার গলায় ধরনিয়ে। নিস্তব্ধ গুঞ্জনে চারপাশ ভরে ওঠে। রাফির হাত নীরার পিঠে, কোমরে উষ্ণ হয়ে ওঠে ওদের নিঃশ্বাস। নীরা চোখ বন্ধ করে ফিসফিস করে, তুই আজ শুধু আমার। এই শরীর, এই মন সব তোর কাছে উজাড় করে দিতে চাই রাফি। তোর প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কাঁপুনি আমি অনুভব করতে চাই। আজ তুই আমার শরীরে ছাপ রেখে যা, যাতে প্রতিবার চোখ বন্ধ করলেই তোকে অনুভব করি। খোলা মাঠে ঝিঝি পোকার ডাক, সন্ধ্যার আলোয় শেষ রেশ। নীরা আর রাফি যেন সময়ের ঊর্ধ্বে ভেসে যাচ্ছে। ওদের শরীর একে অপরের মধ্যে গলে যাচ্ছে ভালোবাসার গভীর আবেশে, এক অতল আকর্ষণে। সব কিছু জয় করে ভালোবাসার এই পর্যায়ে এসে পৌঁছানো এত সহজ ছিল না। জয় করার পর ভালোবাসা আরও গভীর হয়ে উঠেছে। এই রাতটা শুধু ওদের। এই ভালোবাসা থেমে যায় না, শুধু আরেকটা অধ্যায় শুরু হয়, যেটা শরীরের গন্ধে, হৃদয়ের স্পন্দনে চিরকাল বেঁচে থাকে। ভালোবাসার ভালোবাসা হলে কোনো বাধাই বাধা না, ধনী গরিব কিছু যায় আসে না। আর রাফি নীরা এটাই প্রমাণ দিয়েছে।